আজকে হচ্ছে আমাদের পেইড বেসের সর্বশেষ ক্লাস এবং এই ক্লাসে আপনাদের সকল প্রশ্ন উত্তর শুনবো এবং আপনাদের যেগুলো কমন প্রশ্ন আছে সেগুলোর উত্তর আগে আমি দিই। যে প্রশ্নগুলো আসলে সবার মনে বা ম্যাক্সিমামের মনে ঘুরপাক খাচ্ছে যে কি হবে, কি করব, তো সেগুলোর উত্তর দিয়ে নিই। সর্বশেষ আমরা এক এক করে কার কোনটা প্রবলেম আছে, অর্থাৎ যদি পড়াশোনার বিষয়ে সমস্যা থাকে সেটাও সলভ করব। তো দেখেন, সর্বপ্রথম যেটা, যে শেষ সময় কিভাবে পড়বো। তো যখন আমরা কাজটা করতেছি তার 2 দিন পরে আমাদের পরীক্ষা। তো শেষ সময় আসলে নতুন করে কোনো কিছু করার নেই, যে আপনি একটা নতুন টপিক পারেন না, ওইটা নিয়ে মাথা ঘামাচ্ছেন, এই কাজ করা যাবে না। আপনি যা পড়ছেন এ যাবৎকালে এইগুলো সবগুলো আপনাকে রিভাইজ দিতে হবে এবং বারবার। এবং এখন এখানে একটা বিষয় বলি, বাস্তবতা হচ্ছে আমাদের ম্যাক্সিমামের বয়স কিন্তু 27+ হয়ে গেছে, খুব কম আছে তারা 25-24, বা অধিকাংশের বয়স দেখা যায় 30+ বা 30 কাছাকাছি। তো এই সময়টা কি জানেন, আমাদের মেমোরি কিন্তু অটোমেটিকলি স্লো কাজ করে। তো আপনি 24-25 বা 20-21 বছরে যে পড়াটা পড়ছেন, যে মেমোরাইজ করতে পারছেন, সেই জিনিস কিন্তু এখন করতে পারবেন না। এই বাস্তবতা মেনে নিতে হবে। বয়সের সাথে সাথে ধারণ ক্ষমতাটা, গ্রহণ ক্ষমতাটা কমে গেছে। আবার এর থেকে আরও একটা সমস্যা আছে, অনেকে আবার পড়াশোনা থেকে মনে করেন অনেক দিন দূরে ছিলেন, যে এই 2-3 মাসে শুরু করতেন প্লি পাস হওয়ার পরে। এটা একটা স্বাভাবিকভাবেই সময় লাগবে। তাহলে কী করতে হবে, বেশি টাইম ইফোর্ট দিতে হবে আমাকে, আর বেশি বেশি লিখে লিখে পড়তে হবে। লিখে লিখে পড়লে দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে। আবার মনে করেন আরও কাজ করতে পারেন, তাও যদি মনে না থাকে ভিডিও করে নিয়ে ভিডিও করে দেখবেন। কারণ কি, একটা মুভি দেখলে আমাদের কিন্তু বহুদিন পর্যন্ত মনে থাকে, আর একটা পড়া যদি পড়ি সহজে ভুলে যাই। এটা হচ্ছে লাস্ট চিকিৎসা মনে রাখার, যে নিজে নিজে ভিডিও করে স্ক্রিন রেকর্ড করে আবার নিজেরটাই নিজে দেখবো, তাই দেখবেন দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে। এই একটা বিষয়। এখন এই টপিক পারি না, এইটা হলো এখন আপনাদের মেইন সমস্যা, যে এই টপিক পারি না। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে সমস্যা। তাহলে দেখেন এই বিষয়টাকে আপনাদের কত সহজ করে দিয়েছি আমি। এই টপিক পারি নার উত্তর হয়ে গেল আমাদের পিডিএফ। এইটা, তো এইখানে একটা গোল চিহ্ন দেখতেছেন দাগ, এই জিনিস 4টাকে আমি উপরে আগে লিখে রাখছি। আপনি যদি শুধু এই 4টা টপিকও পড়ে যান, আপনি এনটিএসসি এর চাকরি পাবেন 313 বা ভাইয়া 25 করে। জি বলুন, জি বলুন। ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আপনার বাকিটা দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে না। জি দেখা যাচ্ছে। আপনি জি ভাই। আমাকে একটু পিন করেন, যে ভাই দেখতে পাচ্ছেন আমাকে একটু পিন করেন, ওখানে একটা পিন অপশন আছে। জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, যিনি দেখতে পাচ্ছেন একটু পিন করেন, পিন করে দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, যে এ পারি না তাদের জন্য দেখেন আশার বাণী, বা যাদের প্রিপারেশন খারাপ, এই যে আমি যে গোলগুলো দিছি না, এই কয়টা টপিক যদি আপনি পড়েন, এখান থেকে আপনার চাকরি কনফার্ম 313-25 কোটে। একে নিশ্চিতভাবে আমি লিখে দিচ্ছি, গ্যারান্টি। দেখেন কত মার্ক এখানে আছে, 50-60। আপনার জব পাইতে 40+ মার্ক লাগবে, একে 100%। এটা আমি কখনো গ্রুপে বলি না যে 40%, 40+ মার্ক লাগবে। এটা বললে স্টুডেন্ট ওখানে মানে একটা ভালো কনফিডেন্স পাওয়া যাবে, যে তো আমার তো পড়া হয়ে গেছে, আমি আর কি পড়বো। তো এই জন্য আমি সবসময় আপনাদেরকে একটু বাড়ায় বাড়ায় বলি, কিন্তু এখন তো পরীক্ষা চলে এসে এখন বাস্তবতা যেটা সেটাই বুঝতে হবে। তো আগে থেকে যদি আপনি 40 চিন্তা ভাবনা করে রাখেন, তাহলে তো আপনি পরীক্ষার হলে 40 পাবেন না, 30 পাবেন। তো এটাই হচ্ছে যাদের প্রিপারেশন খারাপ, তারা কি করবেন, আপনার কম্পিউটার বেসিক তো খুব কঠিন কিছু না, ওটা তো মুখস্থ, ঝাড়া মুখস্থ। মানে আপনি কি করবেন, A to Z আপনাকে মুখস্থ করতে হবে। ওটা বোঝার থেকে মুখস্থ বেশি। সংখ্যা পদ্ধতি আপনি করতেই হবে, কোনো মিস নেই। এবং সংখ্যা পদ্ধতি খুব জটিল কিছু না। সংখ্যা পদ্ধতি থেকে 2টা কমন টপিক আপনাকে আমি বলে দিচ্ছি, রূপান্তর করবেন আর পরিপূরক। আপনি বোঝেন না, আজকে থেকে 24 ঘন্টা ওটাই দেখতে চান, তাও বুঝবেন না, কতক্ষণ না পারবেন। তাহলে এই 2টা পড়লে আপনি 20-50 মার্ক হয়ে গেল। কারণ আপনারা নিজেরাই বলে, নিজেকে প্রশ্ন করি, ইন্টারনেটের কি এমন প্রশ্ন আছে যেটা না পারার মতো। যে ইমেলের গঠন, তারপরে আপনার ই কমার্সের বিষয়, এই প্রশ্নগুলোই তো ঘুরে ফিরে বারবার আসতেছে। ইন্টারনেটের আপনার কোথায় কোথায় ব্যবহার হবে। তবে এর সঙ্গে আমি আরেকটা অতিরিক্ত প্রশ্ন বলছিলাম, যে চতুর্থ শিল্প বিপ্লবে আপনার যে ভূমিকাটা কী রাখবে আমাদের, বা কী হতে পারে, এটা কিন্তু আমার সেটা দেওয়া নাই। এবং এই প্রশ্নটা সেই দিন আপনাদেরকে আমি বললাম ভিডিওর মধ্যে। আজকে দেখি দিনাজপুর বোর্ডের এইচএসসি আইসিটি পরীক্ষায় এই প্রশ্নটা চলে এসছে, যে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে লেখো। তো এই প্রশ্নটা অবশ্যই পড়বেন, এটা কিন্তু সময় উপযোগী। এবং এর সঙ্গে আপনারা আরেকটা অতিরিক্ত প্রশ্ন পড়িয়েন, সেটা হচ্ছে যে এআই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমানে যে চ্যাট জিপিটি আমরা দেখতেছি, এগুলো কিন্তু কখনো সাদে প্রশ্ন আসে নাই। এই টেক সম্পর্কে ধারণা নিয়ে যাবেন যে কি হইতেছে। তো কি বললাম, এই 50 মার্ক। এর সঙ্গে দেখেন আরও একটা সহজ টপিক আছে, তথ্য উপাত্ত। এটাও কিন্তু জটিল কিছু না। তথ্য উপাত্ত থেকে কনসেপ্টের মধ্যে একটা জিনিস আছে, সেটা যে কোডে, যে বিসিডি কোড, আস্কি কোড, ইবিসিডি আইসি কোড, তাহলে কত হলো 65 মার্ক। এবং 65 মার্ক একবারে সহজ, যে কোনো লেভেলের ভাইয়া স্টুডেন্ট। জি বলুন। ভাই আমারটা আসলে দেখাই যাচ্ছে না। আমি ভাইয়া একটু লিভ নিয়ে আবার আচ্ছা আসছি আবার। সমস্যা নেই। একটু প্লিজ রিসিভ করুন। আচ্ছা, ও, যেটা বলতেছিলাম, যে অলরেডি কিন্তু 65 হয়ে ভাইয়া গেছে। ওই যে চ্যাট জিপিটি আরেকটা কি নাম বললেন, আরেকটু একটু বলবেন? এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওটা আপনার আইসিটি আচ্ছা বই পাবেন, আচ্ছা আমি একটা আইসিটি বই আপনাদেরকে দিয়েছি, ওখানে আছে, দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশদ আচ্ছা বর্ণনা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই 2টা টপিক আপনারা দেখবেন। আরেকটা আমি বললাম চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে, ওটা ইন্টারনেটে সার্চ দিলে হিউজ এসে যাবে, ওগুলো সব বানায় দেখা যায়। তাহলে দেখেন অলরেডি কিন্তু 65 হয়ে গেছে, সহজ টপিক। এখানে কতগুলো 60 আর এখানে 5 আসলো। আরও একটা সহজ টপিক দেখেন, আপনি অ্যালগরিদম ফ্লো চার্টের কনসেপ্ট বোঝেন না, কোনো সমস্যা নাই, ওইখানে দেখবেন 5 মার্ক থিওরি চলে আসছে। সেই থিওরিগুলো এত সহজ, অ্যালগরিদম কাকে বলে,
ফ্লোচার্ট কাকে বলে, প্রোগ্রাম ফ্লোচার্ট কেন ব্যবহার করব, তারপর কোডের পূর্বশর্ত অ্যালগরিদম কেন ব্যাখ্যা করো, দেন হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্টের যে পার্থক্য, তাই দেখেন 5 মার্ক হয়ে গেল। সমস্যা কিন্তু এই অপারেটিং সিস্টেম এটা জটিল, এটা মুখস্থ হইতে চান এবং বুঝে বুঝে পড়ার জিনিস। ডিজিটাল ডিভাইস জটিল, এখানে আছে সরলীকরণ, তারপর আপনার যে লজিক সার্কিট অঙ্কন করতে হয়, বাস্তবায়ন করতে হয়। তো আপনি ভাই ওই ডিজিটাল ডিভাইস পারতেছেন, আপনি কেন এখন মাথা ঘামাচ্ছেন? এটা আজ থেকে 15 দিন আগে মাথা ঘামানো ছিল, তো আপনি সরলীকরণ পারতেছেন, ওখানে কেন এত টাইম ওয়েস্ট করতেছেন? তো আমি তো বললাম যে আপনি শুধু যদি এই যে 4টা টপিক পড়েন তাও তো আপনার জব কনফার্ম হইতেছে। কারণ কি করতেছেন আপনারা, সরলীকরণ পারেন না, ওইটাই বারবার ঘুরতেছেন, ওইটাই দেখতেছেন, ওইটাই পড়তেছেন। এর ফলে আপনার যা পড়ছেন ওইটাও আপনার প্রিপারেশন নষ্ট হয়ে দিতেছে। তো এই কাজ করা যাবে না, একটু পজিটিভ থিঙ্ক করেন যে এই যে 4টা টপিক আমি আর আছে, এই 4টা টপিক পড়ি আমি জব পাবো। এর সঙ্গে আরো একটা সহজ টপিক আছে তথ্যপত্র। জি বলুন। স্যার একটু 15-20 সেকেন্ড আগের থেকে একটু রিপিট করবেন, আমি ডিসকানেক্ট। আচ্ছা সমস্যা নেই, এটা আমি ক্লাস তো রেকর্ড করতেছি, ইউটিউবে ক্লাস যাবে, আপনাদের গ্রুপেও যাবে। তো যেটা আমি বলতেছিলাম, আচ্ছা আপনারা ট্রাই করবেন আমাকে ব্রেক কম দেওয়ার, বুঝছেন? আমি ব্রেকটা দিলে আমি ফ্লো হারাই ফেলি, এই কারণে আমি 9টা 10 পর্যন্ত টাইমটা সেট করে দিয়েছি। তো যেটা বলতেছিলাম যে আমি সরলীকরণ পারি না, আমি ননের বাস্তবায়ন পারি না, এটা মানে না আমি জব পাবো না। আপনাদের ভয়টা হলো এখানে যে আমি সরলীকরণ মিলাতে পারতেছি না, আমি ডিজিটাল ডিভাইসের এই চিত্র অঙ্কন করতে পারি, আমার কি হবে, আমার তো জব হবে না। কিন্তু ভাই এখানে আপনি দেখেন, আপনি পজিটিভ চিন্তা করেন, আপনাকে তো আমি বললাম যে 40+ অর্থাৎ 45-6 পাইলেই আপনি আগে 100% কনফার্ম যে আপনি জব পাবেন। তো এইখানেই তো আপনার 45-6 পাওয়া কোনো ব্যাপারই না, কোনো ইয়া ছাড়াই। কোনো কঠিন কিছু আছে? ভেজাল হচ্ছে আপনার ডিজিটাল ডিভাইস, অ্যালগরিদম ফ্লোচার্ট। তো এটি এখন আপনি শেষ সময় না পারলে স্কিপ করে যাবেন, এটার জন্য তো আপনার জব আটকে নেই, বুঝতে পারছেন? এখন এখন যাদের প্রিপারেশন ভালো তারা তো সবই পড়বেন, এই হরকই বিষয়। তো ওভারঅল যে বিষয়টা এখন আমি বলে দিই যে আপনি যা পারেন না সুন্দর মতো স্কিপ করবেন, ডিজিটাল ডিভাইস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণে, যতটুকু পড়ছেন ততটুকুই ডিজিটাল ডিভাইস। তার বাদে এই যে উপরে যে 4টা টপিক আমি লিখছি, এই 5টা টপিক, এই 5টা টপিক বেশি করে পড়বেন, তার সঙ্গে অ্যালগরিদম ফ্লোচার্টের ইয়েটা পড়বেন। আর সিটে যেগুলো আছে আশা করা যায়, সিটে আমি বলছিলাম যে 90% থিওরি কমন আসবে সিট থেকে, ওকে? আর আপনাদেরকে আমি এগুলা থিওরির কেন সাজেশন দেইনি, কারণ এই যে আপনাদের তুমি শুরু থেকে পড়াচ্ছি 2 মাস থেকে, এতদিন থেকে এগুলো মুখস্থ করাই দিছি, করার পর এখন যদি এগুলো শর্ট করে দিই বিষয়টা কেমন হয়ে যায়, এই কারণে আমি কাউকে শর্ট করে নিই। কলেজের জন্য সাজেশন দেওয়া হয়েছে, কারণ কলেজের একটা হিউজ সিলেবাস, ওখানে আর কি মানে হিউজ পড়াশোনা করতে হয়, এই জন্য ওইটা সাজেশন ছিল, আর এখানে থিওরির কোনো সাজেশন ছিল না, এই আর কি বিষয়। তো তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তো এটা তো গেল শেষ সময় কীভাবে পড়বো, এই টপিক পারি না, করণীয় গেল। প্রশ্নের উত্তর কি সিরিয়ালি লিখবে, যে একটা ভালো প্রশ্ন। কারণ আপনাদের প্রশ্ন যে আসে 1 2 3 4 5 6, একটা বড় নাম করা কোর্সে গিয়ে দেখলাম যে উনি ওই সিলেবাসই বলতেছে যে আপনি 1 থেকে লেখা শুরু করবেন, তাহলে যে প্রশ্ন মডারেটর থাকবে তার মাথায় একটা মানে কাটা সহজ হবে, আপনি ভালো মার্ক দেবে। এটা একবার পুরো রং কনসেপ্ট। আপনি করবেন কি জানেন, আপনি সবচেয়ে ভালো যেটা পারেন সেটা আগে দেবেন। এটা কি হবে, আপনার প্রথম 5টা প্রশ্নে যখন ভালো মার্ক থাকবে, অটোমেটিকলি তার মাথায় একটা থিঙ্কিং চলে যাবে, স্টুডেন্ট তো ভালো, একে মার্ক দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি মনে করেন প্রথমে সরল কি বলে আপনার সংখ্যা পদ্ধতির ম্যাথ করলেন, একটা 2 এর পরিপূরকের একটা ম্যাথ করলেন, তো এই জায়গাতে দেখা গেল আপনি 20 পেয়ে গেছেন, ডিজিটাল ডিভাইসে সরলীকরণ মিলে ফেলছেন 5 পেয়ে গেছেন 25, অ্যালগরিদম ফ্লোচার্ট করছেন ওইখানে 10 পেয়ে গেছেন 35। তখন মাস্টার যখন দেখবে যে 35 পাইছে, যখন আপনি কম্পিউটার বেসিকে যাবেন, ওই যখন 10-এর মধ্যে 7 দিতে যাবে, তখন ওর মাথায় কিন্তু অটোমেটিকভাবে স্টুডেন্ট তো ভালো, এটা 1 মার্ক কমাই দিয়ে লাভ কি আমার, ও আর 8-9 দিয়ে দেবে। এটা প্রতিটি স্টুডেন্ট, আমরা যারা পড়াই, আমি তো দীর্ঘ প্রায় 6-7 বছর থেকে পড়াচ্ছি এই যে এই লাইনে শুধু, তো প্রতিটা টিচারের একই থিঙ্কিং। এবং যারা শিক্ষকতা পেশায় অনেকে আপনারা জড়িত আছেন বেসরকারি প্রতিষ্ঠানে, আপনারাও জানেন যে একটা স্টুডেন্ট যখন শুরু থেকে লেখা শুরু করে, ভুলভাল লেখা শুরু করে, ওনার মাথায় কিন্তু অলরেডি নেগেটিভ চিন্তা চলে এসে কী লিখছে, খাতা পড়ে মেজাজ গরম হয়ে যায়। তো এই কাজ কখনোই করবেন না, যে সিরিয়ালি আপনার স্ট্রং জোন কোনটা সেটা শুধুমাত্র আপনি জানেন, আপনার স্ট্রং জোন দিয়ে আপনি লেখা শুরু করবেন এবং ওইভাবে যাবেন, যখন স্যারের চিন্তাটা আপনার খাতা থেকে পজিটিভ হয় এবং লেখা খুব সুন্দর ঘোষণা করবেন, ওকে? এবার অথবা লেখার সময় কি করব, এবং মূল বলেন বলেন ইউনিট আগে লিখি ছোট কোশ্চেন গুলা, তো এইটা কি ওগুলো কোনো সমস্যা নেই। আপনার তো বললাম এক একজনের স্ট্রং জোন এক এক রকম। আপনার স্ট্রং জোন মনে করেন থিওরি কম্পিউটার বেসিক, আরেকজনের অ্যালগরিদম ফ্লোচার্ট, আরেকজনের হচ্ছে সংখ্যা পদ্ধতি, যার যেটা স্ট্রং জোন সে সেখান থেকে লেখা শুরু করবেন, বুঝতে পারছেন? এখন আপনি মনে করেন ওই কম্পিউটার বেসিক এত সুন্দরভাবে লিখতে পারবেন যে স্যার দিতে বাধ্য, তো অবশ্যই আপনি ওটা লিখবেন, আপনি কেন আগে অ্যালগরিদমে হাত দিয়ে ভুল করে রেখে দিবেন। এবার একটা প্রশ্ন, অথবা লেখার সময় কি করব, মূল প্রশ্ন লেখার সময় কি করব, তা দেখেন প্রশ্ন লেখার গঠনটা আমি দেখাই দিই আপনাদেরকে। যখন মূল প্রশ্নটা লিখবেন তখন এইভাবে লিখতে পারেন, 1 নং-এর কয়ের অথবা প্রশ্নের উত্তর, মানে এটা হলো অথবার উত্তর লেখা, তো 1 নং-এর কয়ের অথবা প্রশ্নের উত্তর, ক দিলাম অথবা প্রশ্নের উত্তর। আর মূল প্রশ্নটা এইভাবে লিখলাম, 1 নং প্রশ্নের কয়ের উত্তর, সেম 2 নং কয়ের উত্তর, 2 নং কয়ের অথবা প্রশ্নের উত্তর, এইভাবে লিখবেন। উপরে যে মিডিল বরাবর নিয়ে নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেবেন স্কেল দিয়ে সুন্দরভাবে, মানে একটা গোছানো। অনেকে আপনারা করেন কি যে এইভাবে লেখেন, ঠিক হলো যে 1 দেন
ইংরেজি হয়ে আছে, এক দিয়ে আবার মনে করেন ক, এইভাবে লিখেন। এগুলো একেবারে খুব বাজে দেখা যায়, বুঝতে পারছেন? তো এইভাবে লিখবেন, মিডিল বরাবর দেবেন খাতার, দিয়ে একের কয়ের অথবা উত্তর, তারপরে হচ্ছে প্রশ্ন উত্তর। এটা ভালো করে লিখে রাখেন। আর যদি ভুলে যান ওই ভিডিও শেষে তো আমি পাঠাবো, তখন ইয়ে করে রাখবেন, কি বলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। দেন হচ্ছে ক্যালকুলেটর নিয়ে কি যাবো, এটা তো অলরেডি একটু আগেই বললাম যে ক্যালকুলেটর নিয়ে আপনি 100% যাবেন। অলরেডি একটা ভিডিও আমি দেখলাম যে উনি বলতেছে যে এই ক্যালকুলেটর নিয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু আপনাদেরকে আমি বলতেছি আপনাদের পরীক্ষার সেন্টার হচ্ছে বিভাগীয় শহর। আপনি কিন্তু কোনো গ্রামে পরীক্ষা দিচ্ছেন না, কোনো জেলা বা সদরে পরীক্ষা দিচ্ছে না, যেটা পিলিতে হচ্ছিল একবার গ্রামের মধ্যে সেন্টার পেয়েছিল। তো বিভাগীয় শহরে স্যারেরা অনেক স্মার্ট, এবং তারা ওই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এই ভর্তি পরীক্ষাগুলো কিন্তু গার্ড দেয়। ওরা কিন্তু আপনাদের পরীক্ষা গার্ড দিয়েছে এমন না, ওরা এক্সপার্ট। যে আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা সেন্টার কিন্তু সব বিভাগীয় শহরে পড়ে, গুচ্ছের সেন্টার হচ্ছে আপনার বিভাগীয় শহরে পড়ে। তো এটা নিয়ে করার কোনো কারণে, এখন জাজ সেন্টারে সমস্যা হবে, সে কী করবেন, প্রথমে 5 নম্বর পয়েন্টটা স্যারকে ভালোভাবে বুঝাবেন যে স্যার যে এটা হচ্ছে আমার ক্যালকুলেটর প্রবেশপত্রে দেওয়া আছে নন প্রোগ্রামেবল, এবং আপনি গুগল সার্চ করে দেখতে পারেন যে এটা নন প্রোগ্রামেবল। এবং তারপরে যদি স্যার মানতে না চায়, স্যারকে বলবেন যে টু দ্য পয়েন্টে কথা বলবেন, যে আপনি আপনার প্রতিষ্ঠানের যে ম্যাজিস্ট্রেট আছে, প্রত্যেকটা সেন্টারে একজন করে ম্যাজিস্ট্রেট, তাকে দেখেন আমি তার সঙ্গে কথা বলবো। কারণ আপনি তো আপনার কাছে কনফিডেন্স, আপনি ডিভাইস নিয়ে যান নাই, আপনি কোনো চুরি করতে যাচ্ছেন না, তো আপনি কনফিডেন্সলি টু দ্য পয়েন্টে কথা হবে। এত টাকা দিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন, ফ্রিতে চান্স পেয়েছেন, তা আপনি কেন ওনার অবৈধ একটা জিনিস মানিয়ে নেবেন? এখন কথা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম ভয় পেয়েছেন, কথা বলতে পারেন না, মানে এটা যা সেন্টার হবে, আমার কথা হচ্ছে 2 থেকে 3% সেন্টারে এটা ঘটতে পারে, তারা টু দ্য পয়েন্টে কথা বলবেন, স্যার অটোমেটিকলি ইয়ে করবে। কারণ আপনাকে বলো আপনি তো সুন্দর করে সাজায় দেন, এমন না যে আপনি অনলাইনে একটা নোটিশ দেখছেন যে ক্যালকুলেটর নেওয়া যাবে, সেই নোটিশ অনুযায়ী স্যারকে বুঝে স্যার আমি দেখছিলাম ওয়েবসাইটের মধ্যে এই কথাটা লেখা আছে, ব্যাপারটা তেমন না। আপনার এডমিটের মধ্যে একটা পয়েন্ট করে লিখে দিছে যে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন নন প্রোগ্রামেবল, এবং আপনি বাসা যাওয়ার আগে গুগল সার্চ করে দেখেও গেছেন যে এটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, তো আপনি তো অবশ্যই কনফিডেন্স নিয়ে যাবেন, তার মধ্যে ফির আপনার ডিভাইসও নাই, এই হলো বিষয়। তো ক্যালকুলেটর অবশ্যই নিয়ে যাবেন, এবং ক্যালকুলেটর নিয়ে তো যাবেন, সাথে ক্যালকুলেটরের ব্যবহার যদি না জানে থাকেন, এই কয়েকদিনে একবারে এই যে 4টা ভিডিও আছে অলরেডি, এই যে আপনার শিক্ষক নিবন্ধন শুরু হওয়ার পর এখানে ভিউ ছিল মাত্র মানে 1000, 10,000 হয়ে গেছে, 10,000 মানুষ দেখে ফেলছে। তো এই 4টা ভিডিও দেখে ফেললেন, ক্যালকুলেটর হ্যাক্স কোথায়, যেটা এই 3টে দেখলেই হবে, আপনাদের জন্য 4 নম্বরটা লাগবে না, ওটা এইচএস এর জন্য। তো অবশ্যই প্রো হবেন, ক্যালকুলেটর কিন্তু একদিনে ব্যবহার শেখা খুব টাফ, ইউজ করতে দিলে বুঝবেন। তারপর হচ্ছে কত মার্ক সেভ জোন। আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে জব পাওয়াটাই তো মুখ্য বিষয় না। এখন আপনার চাকরির যদি ইয়াটা হয়, বাসা থেকে 300 কিলোমিটার দূরে একটা গ্রাম, আপনি করবেন, বেতন তো পাবেন 15-16 হাজার টাকা। মানে আমাদের সুবিধা কি যে সরাসরি বিএড সহ পাওয়া যায়, বুঝতে পারছেন? এটা নিয়ে তো একদিন কথা বলছিলাম আপনাদের সঙ্গে। তো এই সেফ জোনটা আসলে বিষয় না, সবাই অনেকেই বলে যে 40-45, আসলে ভাই বিষয়টা তেমন না। আপনার কলেজ যখন আপনাদের চয়েস দিতে বলে, তাহলে 20টার মতো কলেজ চয়েস দেয়, তো 20টা কলেজ যখন দিবেন চয়েস, দেখবেন যে 10-এর পর সবগুলো গ্রাম অঞ্চলে পড়ে গেছে অলমোস্ট, বুঝতে পারছেন? তো এই সেফ জোন নিয়ে চিন্তা না করে, যেহেতু সিলেবাস সহজ, তো আপনারা মিনিমাম, যাদের প্রিপারেশন খারাপ তারা মিনিমাম 50+ একটা চিন্তা ভাবনা করেন, যে 50+ জন আমার থাকে। আর যাদের প্রিপারেশন ভালো তারা অবশ্যই 65+। আপনি যখন 65+ করবেন, তখন মনে করেন আপনার ইচ্ছা মতো আপনি কলেজ পাবেন। আমি এখানে বলতেছি, লিখে দিচ্ছি, আপনার প্রথম যে চয়েস আছে সেই চয়েস আপনি পাবেন। আর যারা 75+ করবেন, 75-এর উপরে যাবেন, তারা টপ 100-এর মধ্যে চলে আসবেন, 80-র মধ্যে যাদের নাম্বার থাকবে, দেখবেন আপনার জাতীয় মেধায় চলে এসছে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে কলেজ নিয়ে কিছু বলেন। আচ্ছা, কলেজ নিয়ে কিছু বলেন, কলেজ নিয়ে আমি বলি না, কারণ আমি তো আপনাদেরকে পড়াচ্ছি 313 আর হচ্ছে 25-এর। তো কলেজ নিয়ে যে কথাটা বলবো, কলেজের বিষয়টা টোটালি আলাদা, ভিন্ন কি জন্যে, যে এটার হচ্ছে সিলেবাস, হিউজ সিলেবাস, এটা একটা কন্ডিশন। তার থেকে বড় কন্ডিশন হচ্ছে জেনারেল, আমাদের যেটা জেনারেলের মধ্যে আমাদের সিট নেই। তো এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তির পর সিটের সংখ্যা কিন্তু আরও কমিয়েছে, এখন ধারণা করা যাচ্ছে 200-রও কম সিট থাকতে পারে, কিন্তু মাদ্রাসার মধ্যে আবার হিউজ একটা সিট আছে। তো ওভারঅল যদি খুব কম করেও ধরেন, তাও এখানে আমার 70% মার্ক লাগবে। অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আসলে মূল ঘটনা আপনি 70% বিষয়ে আশাই করবেন না। কেন করবেন না? আপনার যে কলেজে যারা পরীক্ষা দিবে, এদের ম্যাক্সিমামই হচ্ছে আপনার, ম্যাক্সিমামই কেন সবাই তো প্রায় আপনার হচ্ছে বিএসসি করা, এবং সব ভালো ভালো বিশ্ববিদ্যালয়, এরা হচ্ছে পিওর ক্যান্ডিডেট, বুঝছেন? সবাই বিশ্ববিদ্যালয় এই সিএসসি, আইসিটি থেকে গ্রাজুয়েশন করে আসছে। তো আপনার প্রতিযোগিতা কিন্তু সহজ না। তো আপনার কি মনে হয় না যে সারা বাংলাদেশ থেকে 200 এরকম কম্পিটিটর আছে যারা 70 তুলতে পারে? নিজেকে প্রশ্ন করেন, যে যারা আপনাদেরকে বোঝায় যে 55 পাইলে 60 পেলে পাবে। আগে সিট বেশি ছিল ভাই, তখন সিনারি ভিন্ন ছিল। কারণ আপনার মনে হয় না সারা বাংলাদেশ তো প্রতি বিশ্ববিদ্যালয় থেকে 2-1 জন করে ধরলেও তো এর থেকে বেশি জন হয়। তো এই যে আশা করা যাবে না আপনি 70% নিয়ে আগাবেন। আর মাদ্রাসার ক্ষেত্রে এটা সহনীয় পর্যায়ে চলে আসবে, আপনার 55+ করলেই মোটামুটি আশা করা যায়
আসবে, এবং মাদ্রাসার এবার কেন পরের যে গণবিজ্ঞপ্তি দেবে সেখানেও সিট ফিল আপ হবে না, কারণ মাদ্রাসা করতে চায় না, মাদ্রাসা একটু সুযোগ সুবিধা কম থাকে। আর কলেজের ক্ষেত্রে তো আপনাদেরকে আমি সাজেশনটা ফ্রি করে দিছি, ওইটা পড়বেন, ওর বাইরে প্রশ্ন আসবে না, বুঝছেন? ওই সাজেশনটা কিন্তু আমি করার সময় বলছিলাম যে ওই সাজেশন আমার একার তৈরি না, ওখানে আমি যেখানে পড়াই আমার আশেপাশেই প্রায় সব নিবন্ধনধারী এবং সহযোগী অধ্যাপকও আছে একজন, যাদের সঙ্গে আমাদের উঠা বসা, ঠিক আছে? তো এনাদের সাজেশন এবং ওনাদের পেছনে ঘোরার পর ইনি একটা টপিক বানাই দিছে, ইনি একটা টপিক বানাই দিছে, সম্ভাব্য সব প্রশ্ন নিয়ে আমি বানাইছি, বুঝতে পারছেন? তো আশা করা যায় ওর মাঝে কম পাবেন, কারণ আপনারা তো আমার পেড বেসে স্টুডেন্ট ছিলেন, আপনাদের কাছে আমি ফ্রি দিছি, আপনাদের কাছে তো এমন না যে ব্যবসার উদ্দেশ্যে আমি বলতেছি যে পড়েন টাকা দেন 150 টাকা দেন আমাকে, দিয়ে দিছি। তো এই জন্য বলতেছেন ওগুলো পড়বেন, ওর মাঝেই আসবে। এরপর হচ্ছে কিছু টিপস দেন, টিপস তো যে শুরুতে যেগুলো বললাম ওইভাবেই করবেন। এক হচ্ছে যেটা আমি পারি সেটা আগে লিখবো, ওইটা গুছানো হয়েছে লিখতে থাকবো, তারপর যেগুলো কম পারি সেটা আমি লাস্টে লিখবো। আর টাইম ম্যানেজমেন্ট কী করবেন? টাইম ম্যানেজমেন্ট ট্রাই করবেন যে থিওরির জন্য বেশি রাখার, আর ম্যাথগুলো করার পর অবশ্যই একবার তো করার সময় রিভাইজ দিবেন, শেষে আবার যখন আসবেন তখন এই ম্যাথের উত্তরটা আবার ক্যালকুলেটর দিয়ে করে দেখবেন, যতই কনফিডেন্স থাকে করে দেখবেন। আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, এই যে থিওরির যেটা আছে কম্পিউটার বেসিক, ইন্টারনেট, এগুলার কোনো কিছু বাদ দিয়ে আসবেন। আপনি পারেন না, একটা ধারণা নেই, মানে কোনো একটা তো সমসাময়িক ধারণা আছে, সেই ধারণা দিয়ে মানে ইমেল সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, কিছু তো আছে তো মাথার মধ্যে, ওইটাই আপনি বসাবেন, মানে খাতা ফাঁকা রাখবেন না। আমার কথা বুঝছেন? যে থিওরির ক্ষেত্রে আবার কনসেপ্ট বানাইতে যায় না, অ্যালগরিদম মানে তো আর দেওয়া সম্ভব না। আমার কথা বুঝছেন? যে আপনার মাথায় যা আছে ওই টপিকটা আপনি যা জানেন ওরকম আপনি লিখে দিয়ে আসবেন, তাতে কী হবে? আপনি 2-1 মার্ক হলে তো দিবেই, ওই 1-2 মার্কের জন্য আপনার একটা কলেজ বা স্কুল আপনার আগে গেল। তো সবসময় এই জিনিসটা ট্রাই করবেন যে 100% উত্তর দেওয়া। এই হচ্ছে আমাদের ওভারঅল জেনারেল প্রশ্ন, যেটা আমাদের সবার মনে আসে। এবার আমরা আপনাদের প্রশ্নে যাব, এবার করতে পারেন প্রশ্ন, বলেন এক এক করে আপনাদের। স্যার ইন্টারনেট ওই প্রশ্নটা আরেকবার বলেন, ওই যে কমন প্রশ্নটা বললেন যেটা কোনটা? বর্তমান উপযোগী। ওটা- স্যার ওটা- ইন্টারনেট ওটা চতুর্থ শিল্প বিপ্লব, বর্তমান চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে আপনি লেখেন বা এর উপকার কি কি ঘটতে পারে, চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে যা আছে, ঠিক আছে? স্যার কম্পিউটার বেসিক থেকে স্যার আসলে অনেক পড়াশোনা করছি কিন্তু মনে থাকে না, বিশেষ বিশেষ করে এই- মানে কিছু প্রশ্ন যদি আপনি স্পেসিফিক ভাবে বলতেন, যদি আসলো আসলো, না আসলে তো নাই, এটা আসলে তো কিছু করার নাই, তারপরে একটু আপনি সাজেশন দিলে ভালো হতো। আচ্ছা দেখেন, কম্পিউটার বেসিক আমি থিওরিটা অনেক পড়ছি স্যার, কিন্তু আসলে মনে থাকে না, মানে একটা পর্যায়ে। কিন্তু আপনার ম্যাথমেটিক্যালটা আলহামদুলিল্লাহ মানে ভালো, বুঝতে পারছি। আর থিওরিটা নিয়ে আমি একটু চিন্তিত। কম্পিউটার বেসিক দেখেন, এই বিভিন্ন প্রোগ্রামার যখন বাদ, এই যে এইটা একটা গঠন ও প্রকৃতি অনুসারে শ্রেণী বিভাগ, ঠিক আছে? এটা পড়ার সময় এগুলো ব্যাখ্যা সহ পড়তে হবে, যে অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড, এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ করছি। হ্যাঁ, এটা এগুলা আপনার লাগবে, এগুলো তো নিচে দেওয়াই আছে। দেন হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ এখন দরকার নাই, সুপার কম্পিউটার, এগুলোর পাঠ্যগুলো পড়বেন, উপরে যেগুলো পড়ছেন ওই পাঠ্যগুলো দেখবেন। মানে এখানে হিউজ পরিমাণ, আপনি এখন বলতেছেন যে হিউজ প্রশ্ন, কারণ মার্কও তো হিউজ, 30 মার্ক কি কম? মিনি সুপার এখন দরকার নেই। এই যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে চিত্রসহ কম্পিউটার সংগঠন ব্যাখ্যা করেন, এটা আজকে আইসিডি পরীক্ষায় আসছে, এইচএসসির এই প্রশ্নটা, ঠিক আছে? যে চিত্রসহ কম্পিউটার সংগঠন ব্যাখ্যা করুন। তারপরে হচ্ছে কম্পিউটার কি বৈশিষ্ট্য আলোচনা করুন, এটা আপাতত দেখে এগুলো যারা পড়ছেন তারা ফির আবার এই কটা পড়ে যায় না, ওনাকে উনি বললো দেখে ওনাকে আমি দিয়ে দিছি, তারপর আরেক বিপদ। মানুষ ও কম্পিউটার, এই যে কম্পিউটার ইতিহাস, এইটা পড়বেন, কম্পিউটার ইতিহাস সংক্ষেপে লিখুন। তারপর কম্পিউটার জনক, কেন তাকে জনক বলা হয়, ঠিক আছে? তো এগুলো আপনার যে ছোটো ছোটো এগুলো প্রশ্ন থাকে না, ছোটো ছোটো প্রশ্ন এগুলো পড়তে হবে। তবে সংজ্ঞাগুলো পড়বেন, ছোটো ছোটো অংশগুলো যে সংজ্ঞাগুলো দেওয়া আছে। দেন হচ্ছে প্রোগ্রাম রচয়িতার নাম, তারপর আধুনিক কম্পিউটার জনক, এটা আমি পুরো আপনাদেরকে 2 জায়গা থেকে রেফারেন্স দিছিলাম, একটা হচ্ছে দিছিলাম উইকিপিডিয়া থেকে, আর একটা দিছিলাম শিক্ষক বাতায়ন, অর্থাৎ এনটিআরসি শিক্ষকরা যেখানে আপনার ওই যে সাবমিট করে, সেই শিক্ষক বাতায়ন থেকে আপনাদেরকে আমি রেফারেন্স দিছিলাম, যে ওখানেও চার্লস ব্যাবেজের নামই দেওয়া আছে, বুঝতে পারছেন? তো নো ডাউটলি আপনারা চার্লস ব্যাবেজ দেবেন। এই প্রশ্নের উত্তরটা আধুনিক কম্পিউটারের জন্য এটার আমি রেফারেন্স দুইবার দিছি গ্রুপে অলরেডি, উইকিপিডিয়া থেকে একটা দিছি, একটা শিক্ষক বাতায়ন, এই 2 জায়গা থেকে আপনারা চেক করবেন। তারপর ইনপুট আউটপুট আমি আমার রেফারেন্স অনুসারে যদি অ্যালান টিউরিংকে আধুনিক কম্পিউটারের জনক লিখে দিয়ে আসি, দিবেন, তাহলে আপনি কোনো প্রবলেম হবে যুক্তি না? সাপেক্ষে যুক্তি দিয়ে আসবেন। তারপরে হ্যাঁ হ্যাঁ, সেটাকে ইনপুট আউটপুট ডিভাইস কি ব্যাখ্যা করো এবং এদের পার্থক্যটা, এটা আসতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা এখন আপাতত দরকার নাই, এই অংশ। ভাইয়া ওই যে প্রথম প্রোগ্রাম রচয়িতা কে, এইটা না ওই যে সার্চ দিলে আরেকজনের নাম আসে, কার নাম আসে? ওই যে কি একটা লেভি টাইপের কি একটা যেন নাম আসে, হচ্ছে আমি
লাভলেস আছে তো, লাভলেস লাভলেস এটাই লাভলেস তো এটারই সংক্ষেপে। ওইখানে মনে হয় মেবি ফুল নাম একটা দেওয়া নাম আছে, এটা মনে হয় শর্ট নাম দেওয়া আছে। আচ্ছা দেখাই, আমি প্রশ্নটা চলে যাই। কোনটা প্রশ্নের কথা বললেন আমাদের? ওই যে প্রথম প্রোগ্রাম লাভলেস প্রোগ্রামার এরা লাভলেস। এটা লাভলেস, হ্যাঁ লেডি অগাস্টা এটা লাভলেস। ও আচ্ছা এটা বাইরনের এই কথা যে বানানটা ভুল হয়েছে, লাভলেস হবে এটা। এই যে অগাস্টা আছে, অগাস্টা পূর্ণ নাম, এখানে লাভলেস দেয়া আছে। এই তারপরে এই 2 নম্বর শিটের হচ্ছে এই যে, এটা তো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসি গেছে মনে করেন কালকে লিখতেছেন নাকি পরীক্ষার হলে, দেখেন যে সিপিউর কার্যাবলী। তারপরে যে মেমোরি স্মৃতি নিয়ে র্যাম রোমের পার্থক্য, ঠিক আছে। দেন হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার থেকে পড়বেন, এগুলো দেখলেই হবে মোটামুটি, এদের মধ্যে আসার কথা। তো দেখ শর্ট করা যাবে না, শর্ট করলে ভেতর হয়ে যাবে, পরে এটা রিস্ক নেওয়া যাবে, কারণ সবাই অনেকে প্রিপারেশন নিয়ে ফেলছে, পরে এই কটা পড়লে ভেতর। তো যা আচ্ছা তারপরে বলেন বাকি দেখ আর প্রশ্ন আছে বলেন, একটা করে প্রশ্ন বলতে পারেন, কারো কোনো কনসেপ্টের সমস্যা থাকলো। স্যার ইন্টারনেট ইন্টারনেট যে শিটটা দিবেন এখানে 5 মার্কের মতো মনে থিওরি আসতে পারে। হ্যাঁ 5 মিনিটের মধ্যে চলে আসতে পারে। মানে এই শিটটা তো বিশাল বড়, মানে এখান থেকে কি কোনো সারার বা কাটার কোনো অপশন আছে? মনে করেন অনেক বড় sheet। আপনাকে আমি বলি বড় কেন, কারণ ইন্টারনেটটা কি ভাবেন একবার, বুঝছেন? ইন্টারনেট তো যা আছে সবই তো ইন্টারনেট, হ্যাঁ আপনি কি বাদ দেবেন? এমন হইতে পারে যে ওখান থেকে দুই একটা না আসতে পারে, এখন কিছু করার নাই। এখন ইন্টারনেট বিষয়টা তো এরকম, কোনটা বাদ দিয়ে এখন নির্দিষ্ট কিছু তো বলা যায় ইন্টারনেট নিয়ে, ইন্টারনেট একটা সেক্টর আছে যে আমি এটা নিয়ে বলবো, এই কারণে ওই শীট বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? এই হলো আমার মনে হয় যে পুরো শিটটাই পড়তে হবে, তারপরেও বসে বানায় লেখার ওটা এবিলিটি নিতে হবে, ওটা আসতেছে ওইগুলো একটু বেশি হ্যাঁ ওইটা বেশি পড়বে না। সারের সকলে পড়তে হবে। আর বুঝছেন মুখস্থ করার ইয়ার থেকে ইন্টারনেটটা বানায় লেখা, একটা ধারণা নিলে নিয়ে নিজে থেকে যা বানায় লিখবে, ইন্টারনেটের ব্যবহার আপনি কি মুখস্থ করেন। প্রশ্ন ছিল আমার, বলেন হ্যালো বলেন, হ্যাঁ বলেন। দুইয়ের পরিপূরক মানে অনেকে প্রশ্ন এরকম হয় যে আসলে দুইটাই প্লাসের হয়, তখন আর দুইয়ের পরিপূরক করতে হয় না, কিন্তু প্রশ্নটা চাচ্ছি কিন্তু দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আপনার যোগ কিংবা বিয়োগ করতে গেছে। এখন দুইটা যদি প্লাস হয় ওই ক্ষেত্রে কি শুধু ওইভাবে নরমাল যোগটা করেই দিয়ে আসবো? তাতে আমার এখানে তো দুইয়ের মনে করেন এটা তো এরকম থাকবে, মনে করেন যে 2 5 আছে, এই ধরেন আপনার প্রশ্ন এটা, তারপর ধরেন +15 আছে, হ্যাঁ 2 আছে, আর একটা আছে আপনার হ্যাঁ এটা বলো 2 এর পরিবর্তে সাথে বিয়োগ করো, ওকে। এইটা এখন এটা বিয়োগ করতে বলতে গেলে আমার কি হবে 25, তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে মাইনাস হয়ে গেল, তারপর হচ্ছে +15 এলএফ দিয়ে লিখলাম, তারপর কি হবে আমার মাইনাসটা ওপাশে চলে যাবে আর প্লাসটা মধ্যে চলে আসবে। স্যার প্রশ্নটা এরকম দুইটা প্লাস থাকলে তো আপনি যোগ করতে বলবেন না। আমি আরেকটু বলি, বলেন। না 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 এখানে একটা প্রশ্ন পাইছি আপনারা এরকম বলছে যে আপনার এখানে প্লাস 15 দেওয়া আছে, বলছে যে বিয়োগ করার জন্য, তাহলে আপনার -15টা তো প্লাস হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো আর দুইয়ের পরিপূরক করতে হচ্ছে না। ওই যে যেটা মডেল টেস্টে প্রশ্ন ইয়ে আসলো, তো এটার ক্ষেত্রে আমি বলছিলাম যে এটা আপনি মানে আমাদের গ্রুপে নাই, হ্যাঁ ওইখানে একটু প্যাচ লাগানো ছিল, হ্যাঁ এই দেখেন এইটা মডেল টেস্টে যেটা, এটা অলরেডি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। ওরাকলের প্রশ্ন এরকম আছে স্যার, ওরাকল বইতে এরকম প্রশ্ন আছে। আচ্ছা এটার ক্ষেত্রে আপনি বলি যে আমাদের মডেল টেস্টে প্রশ্নটা আসছিল, এটাতে কাজটা করতে হবে কি জানেন, ওইখানে আপনার মাইনাস থেকে আমরা মাইনাসে রাখবো, মানে ওখানে একটা মাইনাস আমরা অটোমেটিক্যালি বানিয়ে নিতে হবে, ওখানে আর বড় ছোট হিসেবটা করবো না, বুঝতে পারছেন? জি ওটা ওইভাবে করবো, ওটা অলরেডি মনে হয় আমি গ্রুপের মধ্যে বলছি। একটা প্রশ্ন করি আমি, বলেন, হ্যাঁ বলেন। স্যার ওই আমি মানে এক মানে রুলস ওই দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে কি এরকম রুলস যে আপনার মানে বড় সংখ্যা আগে লিখতে হবে বা পর ছোট সংখ্যা মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা লিখতে হবে আপনার ওই ক্ষেত্রে, তো মানে আপনার যে মডেলটা দিয়েছিলেন ওই ক্ষেত্রে আপনার একটু ঝামেলা হয়, আপনি তো বলে দিয়েছেন সমাধান দিয়ে দিয়েছেন সেটা আমি বুঝতে। এখন আমি বলি এটাতে কোনো রুল নাই যে বড় থেকে ছোট, এটা কি করা জানেন, আমরা সাজেস্ট করি বড় থেকে ছোট, কেন লাস্টে যেন দুইয়ের পরিপূরকটা আবার করতে না হয়, এই কারণে। এটা কিন্তু কোনো রুল নেই, দুইয়ের পরিপূরকের যে রুল ওই যে আপনার আইসিটি অধ্যায় বের করলে দেখতে পাবেন 4টা রুল দেওয়া আছে, ওই 4টাই রুল
যে রেজিস্টার নিতে হবে হ্যাঁ, প্লাস মাইনাসের বিষয়টা, মাইনাস থাকলে আমাকে 2 এর পরিপূরক করতে হবে, এটাই হচ্ছে রুল কিন্তু। আর বাকিটা এখন আপনি আপনার মতো করবেন। তো আমরা বলি কি বড় থেকে দিবেন, কারণ হচ্ছে কি জি যে লাস্টে যেন আমাকে আবার 2 এর পরিপূরক করতে না হয়। আর উত্তর মাইনাস আসলে আপনি ট্রাই করবেন আবার 2 এর পরিপূরক করেন, হ্যাঁ। নাহলে আপনি 1 মার্ক কম দিতে পারে। আমাকে উত্তর এটা আসলো -25, লাস্টে এর সাংখ্যিক মান নির্ণয় করবেন। সাংখ্যিক মান দুইভাবে নির্ণয় করা আমি দেখাইছিলাম। ভাই যে কথাটা বললেন না, আমার মনে হচ্ছে যে যোগ কনফিউশন বললে তাহলে শুধু যোগ করে দেবো না? না, থেকে এবং ও এটার ডিফারেন্স করলে আমরা পেয়ে যাই, কারণ থেকে বললে তখন কিছু করা থাকবে না। 25 থেকে 15 বিয়োগ, হ্যাঁ, ওইটা তো থেকে ভিন্ন বললে বিষয়। আপনি আপনি যেটা বলতেছেন ওইটা ভিন্ন বিষয়। থেকে থাকলে তো আমরা প্লাস মাইনাস করতে পারবো না, আর যখন ও থাকবে তখন আমাদের হাতে অপশন আছে। যদি আমাকে বলি যায় যে 25 থেকে এত, তখন তো আর আমি করতে পারবো না যেটা বড় ছোট। আর যদি ওইটা অপশন যদি আমার হাতে থাকে যে এত এত বিয়োগ করো, তখন তো করতেই পারি আমরা। হুম। এই আর কি বিষয়। আচ্ছা ভাইয়া, বলেন। হ্যাঁ বলেন। 2 এর পরিপূরকের সাহায্যে যখন পার্থক্যের কথা বলবেন, 2 এর পরিপূরকের সাহায্যে যখন পার্থক্যের কথা বলবো, তখন আমি উত্তরটা কিভাবে লিখবো? যে নির্ণয় পার্থক্য না নির্ণয় বিয়োগফল? 2 এর পরিপূরকের সাথে নির্ণয় পার্থক্য লিখতে পারেন, বিয়োগফল লেখার দরকার নেই। 2 এর পরিপূরকের সাথে পার্থক্য নির্ণয়, এইভাবে 2 এর পরিপূরকের সাথে পার্থক্য নির্ণয়, বিয়োগফল টিয়োগফলগুলো লেখার দরকার নেই। যে নিচে 2 এর পরিপূরকের পার্থক্য নির্ণয় করা হলো, ক্যাপশন দিলেন, ঠিক আছে? যে নিচে 2 এর পরিপূরকের সাথে পার্থক্য নির্ণয় করা হলো, তারপর তো আপনি ওই লাইনটা লিখবেন যেটা লেখাইলাম আমি। যে এই লাইনটা কিন্তু সবাই অবশ্যই দেবেন, আমি আবারও দেখাই। যে মনে করেন যে +25 আছে, এইভাবে দিবেন। ওকে বেস দিবেন অবশ্যই। তারপরে হচ্ছে মনে করেন মাইনাস করতে বলছে, মাইনাস দিলাম। তারপর হচ্ছে আমার +10 আছে, ওকে। তারপর এবার আমরা কি করব, মাইনাস থেকে ভিতরে প্রবেশ করাই দেবো। 2 এর পরিপূরকের সাথে সবসময় কি হবে আপনার যোগ হবে, এই যে প্লাস হবে, আর এখানে হয়ে গেল মাইনাস। আমি মাউস দিয়ে লিখি যেন আমার লেখা এরকম হচ্ছে, আমার কোনো বোর্ড নেই, চলে গেল। ওকে। তো এইটা এখন আমি বিয়োগ করলে আমার যত আসছে, এই বিয়োগফলটা আপনি এখানে বসাই দেবেন। তো কত আসছে এখানে 15 +15, ওকে। হ্যাঁ, +15 লিখলেন। এবার আমরা কি করব, যে 25 এর আমরা প্রথমে 2টা লাইনও করতে পারি, এক লাইনও করতে পারি। 2টা লাইন করলে কি হবে, প্রথমে এটার একটা বাইনারি মান লিখব, তারপরে কি করব, এটাকে আমরা 8 বিট রেজিস্টারে নিয়ে যাব, ওকে। দেখো, আর একটা লাইন করলে কি হবে, একবারে লিখে দেব যে 8 বিট রেজিস্টারে বাইনারি মান নির্ণয় করে গেল। এবার আমরা কি করব, 2 নম্বর স্টেপ, যেহেতু -10 ঋণাত্মক, +10 এর 2 এর পরিপূরক করি। এটা কিন্তু মাথায় রাখেন, আমি কিন্তু -10 এর করতেছি না, করতেছেন কার, +10। এটা মাইনাস হিসেবে দিয়ে দেন, -10 এর করি, আমরা করতেছি +10, +10 এর 2 এর পরিপূরক নির্ণয় করি। তখন আবার সিমিলারলি করলেন, করার পর ফাইনালি যে এখন আমরা যে +25 এর মানটা লিখবো আবার, তারপর হচ্ছে যে -10 এর যে মানটা পাইছি ওইটা লিখবো, করলাম, করে একটা মান তো পেয়ে গেলাম। করার পর এখন যদি আপনার এখানে কত আছে, 15 আসছে না, +15, আপনি দেখবেন যে প্লাস মান যদি আসে, এই পাশে এই পাশে কি মিলছে কি মেলেনি, অর্থাৎ অবশ্যই এই পাশে 8 4 12, তারপর হচ্ছে আপনার 2 14 1 15 এরকম হবে, মাস্ট হইতেই হবে 1 2 3 4। তো এটা আপনি মিলিয়ে দেখবেন যে এটার ক্ষেত্রে মেলে কি মেলে না। আমার কথা বুঝছেন? যদি দেখেন যে পজিটিভ মানটা এখানে মিলতেছে না, আপনি ভুল, মানে আপনি পরীক্ষার হলেই উত্তর পেয়ে যাবেন যে অবশ্যই এইটার সাথে এটা মিলবে। এখন এটা +15 আসেনি, আসছে হচ্ছে আপনার -15, তখন কিন্তু আর মিলবে না। কারণ আমরা কি জানি যে 1 2 4 8 ফরম্যাটের সাহায্যে শুধুমাত্র ধনাত্মক যে পজিটিভ মানগুলো আছে সেটাকে বের করতে পারি। এখন তখন আমরা কি করব, এই -15 যখন চলে আসে তখন যদি মিলবে না, তখন আমরা লিখবো যে আবার যেহেতু -15 ঋণাত্মক, যেটা আমার ঋণাত্মক, সুতরাং আমরা +15 এর মানে সাংখ্যিক মান নির্ণয়ের জন্য +15 এর 2 এর পরিপূরক করি। তখন আমরা এই -15 এর মনে করেন করলাম, ওকে। তারপর 2 এর পরিপূরক করে যে মানটা পাইলাম সেটা দেখবেন যে আপনি মিলে গেছে এখানে যে +15টা। কিন্তু উত্তর লেখার সময় আপনি কোনটা লিখবেন বলেন দেখি? উত্তর লেখার সময় কিন্তু আপনার মাইনাসটা লিখতে হবে। উত্তর যখন লিখবেন তখন মাইনাস, কিন্তু এটাই তো আপনার উত্তর না, উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে মাইনাস। এটা আপনি জাস্ট কি করেন, ওই যে ছোটবেলায় আমরা সমীকরণ করতাম, সিদ্ধকরণ করেন কিনা, যে টেস্ট করতাম যে 0 মেলে কিনা, এরকম ব্যাপারটা। আসলে আমরা দেখতেছি সংখ্যাটা আসলেই 15 কিনা, এই জন্য এই লাইনটা অতিরিক্ত করা। আর কারো যদি একটু ভেজাল মনে হয় তো একটু করবেন না, একটু পর্যন্ত দিবেন, তাতে 1 মার্ক কম দিতে পারে। স্যার ভালো হলে নাও, মানে মার্ক নাও কাটতে পারে, কিন্তু এমন না যে এইটুকু না করলে আপনি পুরো কাটিয়ে দেবে। এই তারপর কারো প্রশ্ন থাকলে বলেন। +25 থেকে -25 এটা আপনার যে বিয়োগের মাধ্যমে এটা কিভাবে হবে দেখেন তো একটু। +25 থেকে অর্থাৎ প্লাস মাইনাস
আচ্ছা +25 আছে আর হচ্ছে আপনার -15 আছে, এটাই তো নাকি? এই ক্ষেত্রে তো আমরা বললাম যে যখন আমরা এটা 2 এর পরিবর্তে বিয়োগ করতে যাব, যদি বিয়োগ বলে তখন তো এটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। তখন আমরা কি করব, যদি থেকে না থেকে তো থাকবে না অবশ্যই, তখন আমরা এটা এইভাবে করব, কারণ আমাকে তো 2 এর পরিবর্তে পার্থক্য নির্ণয় করতেই হবে। ভাইয়া বলেন। ভাইয়া আমার স্ক্রিনটা আবার চলে গেছে। আচ্ছা আপনি আবার কেটে আবার বারবার আসছে। এটা তো আসলে আপনার ওখান থেকে সমস্যা আবার আছে। কেটে দিচ্ছি ভাই। আচ্ছা তখন শেয়ার করছিল স্ক্রিন, এরপর থেকে আর দেখা যাচ্ছে না। স্ক্রিন আমরাও দেখতে পাচ্ছি না এখন। হ্যাঁ কি বলেন? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ তো দেখা যাচ্ছে। যাদের দেখা যাচ্ছে না তারা পিন করে। এই যে বিষয়টা, তখন আমরা ইয়া করব যে বড় সংখ্যাটা, কারণ আপনার তো পার্থক্য নির্ণয় করতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে না, এখনো দেখা যাচ্ছে না? না স্যার এখন দেখা যাচ্ছে না। জি না স্যার দেখা যাচ্ছে না। মাইনাস স্ক্রিন শেয়ার দেখাচ্ছে। স্যার দেখা যাচ্ছে, দেখা যায় কেন আমরা দেখতেছি। আমি আবার দিচ্ছি। আচ্ছা আমি আবার দিচ্ছি, দেখেন এবার। জি না, এবার তো দেখা যাওয়ার কথা, তো আমি নিজে দিচ্ছি। এবার আসছে। আচ্ছা এবার দেখেন, আমি আপনাকে বলি আপনার যে প্রশ্নটা মাথা ঘামাচ্ছে এরকম প্রশ্ন আসবে না। আমি মডেল টেস্টগুলোতে ট্রাই করছি আপনাদেরকে কতভাবে আটকানো যায়, ঠিক আছে? লাস্ট মডেল টেস্টটা হচ্ছে এনটিআরসি স্ট্যান্ডার্ড, আর বাকিগুলা ট্রাই করা হয়েছে যে আপনাদেরকে কিভাবে বিভিন্ন প্রশ্ন ফেস করানো যায়। এরকম এরকম আর কি, হ্যাঁ এই আর কি, বুঝতে পারছেন তো? এটা নিয়ে ইয়া করার কিছু নাই, ওই প্রশ্নটা ওই কারণেই দেওয়া হয়েছে। যেমন আরেকটা জিনিস এখানে মনে রাখেন, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, এই কথা থাকা মানে 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ। এটা কিন্তু অনেকে বলার পরও ভুল করেন। মনে রাখেন ভালোভাবে, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা মানে হচ্ছে 2 এর পরিপূরকের বিয়োগ, এই আর কি বিষয়। আর সরলীকরণ নিয়ে বেশি মাথা ঘামার দরকার নেই, সরলীকরণ যা পাবেন সেটাই, কারণ সরলীকরণ কমন আসার সম্ভাবনা খুবই কম, এটা ইচ্ছা মতো বানায় দেওয়া যায়। একদম যদি স্যার অনেক সময় সহজ বিষয়টা আসে, যেমন আপনি বললো যে 2 আর হলো মানে 5, এই দুইটাকে আপনি 2 এর পরিপূরকের সাহায্যে যোগ করো, তখন শুধু কি বাইনারি মান রাব করে কি যোগ করে দিলে নাকি অন্য? বাইনারি মানে আপনি 2 এর পরিবর্তে যেটা নিয়ম শিখছেন ওইটাই বাইনারি, না তো মানে 2 এটাকে আবার বাইনারিতে নিয়ে যাবেন 8 বিট, তারপর 5 কে 8 বিটে নিয়ে যাবেন, নিয়ে যেভাবে করছেন ওই সেম ভাবে। এখানে আরেকটা প্রশ্ন আমার মাথায় আসলো, দেখেন এটা আপনারা অনেকেই ভুল করেন। ধরেন দেখাই, এই গ্রুপে একদিন কে জানি এটা নিয়ে ইয়া করতেছিলেন, শুধু 8 বিটে নিয়ে দিলে হবে, কারণ ওটা তো পরিপূরক মানে ই করা দরকার নাই। মনে করেন এরকম আছে, এর পরিপূরক করা দরকার নাই যুগের চেয়ে 2a16 ও আপনার ধরেন 538 এর পার্থক্য নির্ণয় করে 2 এর পরিপূরকের সাথে। তো এগুলাকে কিন্তু আপনার ডেসিমেলে নিয়ে যাওয়ার জন্য আলাদাভাবে করে দেখাইতে হবে, আপনি সরাসরি ক্যালকুলেটর প্রেস করে বসিয়ে দেবেন। বুঝেন বিষয়টা, যে এর সমতুল্য একটা মান লাগবে, এর সমতুল্য মান কত সেটা তার আমার এখন মুখস্থ নাই। তো ধরেন আমি ধরলাম মনে করেন 125, সে ধরে নিলাম যে 125। আবার একটা কিন্তু বরাবর, এটা আপনারা করে করে দেখেন, করে দেখার দরকার নেই, এটার উপরে কোনো মার্ক নেই, মার্ক 2 এর পরিপূরকে। তারপর কি করবেন, 53 এই 8 কে আবার নিয়ে যাবেন 10 এ। তা ধরেন এটা যদি আমরা 10 এ নিয়ে যাই আর কম মান আসবে, কম ধরলাম হচ্ছে 48, এটা সম্ভাব্য মান, এটা কিন্তু আমি আন্দাজে লিখছি, পরে বলি না যে ভুল লিখছি। তো এটা হচ্ছে আমরা ডেসিমেলে নিয়ে যাব, তারপর ডেসিমেলে যা শিখছি ওইভাবে করব। এটা নিয়ে আপনার পরিপূরক করার দরকার নেই, করলে অনেকে ভুল করে বলবেন, কারণ এটা করতে হলে আপনি তখন ওই সাইন বিটের মধ্যে এলোমেলো করে ফেলবেন। অনেক সময় 8টা চলে আসবে, 8টা চলে এসে তখন সাইন বিট নিতে হবে। স্যার আমি বলেন যে বিষয়টা বললাম সেটা হলো স্বাভাবিক একদম সহজগুলা, যেগুলা বললো 4 বা 6 যুগের সাহায্যে যোগ করো 2 এর পরিপূরকের সাহায্যে, তখন শুধু স্যার ওর গেলে 8 বিটে নিয়ে যা যোগ করে দিলেই তো হবো। হ্যাঁ হ্যাঁ, ওই 8 বিটে নিয়ে গেলেই করলেই হবে, সমস্যা নাই। এটা বুঝছেন? তাহলে কি বললাম যে হেক্সাডেসিমাল অক্টাল থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাইনারি তো ইভেন যদি থাকে আপনি ডেসিমেলে নিয়ে যাবেন, কারণ ডেসিমেলে নিয়ে গেলে এটার ভুল হওয়ার চান্স থাকে না, তখন অটোমেটিক্যালি বিষয়টা হয়ে যায়। আর আরেকটা বিষয় এখানে আছে যে 16 বিট আর 8 বিট, প্রশ্নে তো অন্য কি থাকবে? এবার হচ্ছে আপনার আরেকটা বিষয় যেটা হচ্ছে 8 বিটের নিচে তো নেওয়া যাবে না, 8 বিট, হ্যাঁ 8 বিটের নিচে নেওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে 8 বিট আর 16 বিট, যদি কোনো অঙ্ক কোনো যোগফল কোনো বিয়োগফল 0 থেকে 127 এর মধ্যে থাকে তাহলে 8 বিট। যেটা বললাম, একটা অঙ্ক বা একটা সংখ্যা কোনো যোগফল কোনো বিয়োগফল
যদি 127 অতিক্রম করে তখন সেটা 16 বিটে নিতে হবে। যেমন বিষয়টা ধরেন এরকম আসছে যে আমি দিলাম হচ্ছে -96, ধরেন এরকম আসছে গেছে আমাদের, আর একটা হচ্ছে -92। ওকে, তো এটা দেখেন তো এটা কয় বিটে হয়? 8 বিট না? এটা কত বিটে আসছে? 8 বিট। কিন্তু যোগ করেন এবার, 8 9 9 কত? 18। এইটা দেখেন এখন 16 বিট। এখন আপনি ভাবেন যে আপনি যদি 8 বিটের একটা মেমোরি নেন, 16 বিটের উত্তর কোনোদিন আসবে? তার মানে আপনাকে এটা 8 বিটে হওয়ার পরেও এটাকে 16 বিট নিতে হবে, এটাকেও 16 বিট নিতে হবে, নাহলে আপনার জীবনে উত্তর মিলবে না। বুঝতে পারছেন? স্যার আমার এর একটা ছিল স্যার, স্যার -90 থেকে -92 এটা যদি আমরা চিহ্ন পরিবর্তন হয়ে তো 92 স্যার এমনি আপনার কথা মনে করেন সব আটকে গেছে, একটা আসে নেই। আচ্ছা, তারপর দেখেন আরেকটা বিষয়, যে মনে করেন 150 আছে একটা, আরেকটা আছে মনে করেন সে যে -13 সে এরকম আছে। তাহলে আমাদের কি আসলো? 120 আসলো বিয়োগফলটা, প্লাস 120। তাহলে দেখেন খেয়াল করে, এইটা 8 বিট, এইটা 8 বিট, কিন্তু এই একটা সংখ্যা আমার কি হয়ে গেছে? 16 বিট। তখনও আপনাকে সব 16 বিটে নিতে হবে। তার মানে আমি কি বললাম, যে কোনো একটা সংখ্যা যদি 16 বিটে হয়, তারপরে আমরা মানে সবগুলো যখন 16 বিটে নিতে হবে। যদি যোগফল বিয়োগফল 16 বিটে থাকে, সংখ্যা যদি 8 বিটে থাকে, তারপরে সব 16 বিটে নিতে হবে, নাহলে উত্তর একটাও মিলবে না। তো এই জিনিসটা ভুল করিয়েন না। এবার যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে, তা আমার মনে হয় প্রশ্ন কিছুটা বড় বড় সংখ্যা দেবে। কারণ কি জানেন, ক্যালকুলেটর ইউজ করে প্রশ্ন প্যাটার্ন হয় এক, ক্যালকুলেটর ইউজ ছাড়া প্রশ্ন প্যাটার্ন হয় আরেক। এটা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন। বুঝছেন? যে বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাদের প্রশ্ন প্যাটার্ন হবে একরকম, যারা ক্যালকুলেটর ইউজ করতে দেবে না তাদের প্রশ্ন প্যাটার্ন হবে একরকম। যেমন ইন্টারসি এটা করে কি করে না ওরাই জানে, কিন্তু এটা শিওর যারা ফিজিক্স ম্যাথে আছে ওদের প্রশ্নে 12টা বাজায় দেবে, ওদের কোনো মার্কসই নেই। কিন্তু আপনারা যেটা এখন বাকিটা ওরাই জানে। ফিজিক্সে বড় বড় ম্যাথ এবার দেবে। বুঝতে পারছেন? ক্যালকুলেটর ইউজ কিন্তু মানে করতে দিছে, মানে এরকম না যে আপনার সুবিধার জন্য, ওরা প্রশ্নটা ওই লেভেলেই করিয়ে আনছে, এই জন্য দিছে। এই আর কি বিষয়। তারপর পরে প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার প্রশ্নটা যেটা স্যার, হ্যাঁ বলেন। ওই যে দেখাইছিলেন স্যার ভাই আনফরচুনেটলি থেকে -50 দুইয়ের পরিপূরকের সাহায্যে। আচ্ছা, আপনি ক্লাস শেষ হলে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্নটা পাঠাবেন। বুঝছেন? আপনার কথা 50% আছে, 50% আটকে যায়। আমি ক্লিয়ারলি প্রশ্ন শুনতে পারতেছি না। এই ক্লাস শেষে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে আমি ওটা উনি বলতেছে এরকম প্রশ্নটা হলো, হ্যাঁ বলেন, প্রশ্নটা বলেন তো কি বলছেন? স্যার ওই বাইয়ের প্রশ্নটা হলো এরকম, ওটা আমার প্রশ্ন ধরেন -95, তার সাথে আপনাকে বললো যে ধরেন 30, এটা প্রশ্নই দেয়া আছে। তাহলে ওই ক্ষেত্রে হ্যাঁ মানে এরকম যদি প্রশ্ন হয়, তাহলে উনি বলতেছে যে 96 ওখান থেকে তো -30, তখন তো বিয়োগ করলে তো মাইনাসটা প্লাস হয়ে যাবো গা, মানে 30টা, তখন ওই ক্ষেত্রে কেমনে হবে? ওনার প্রশ্নটা হলো এরকম। আচ্ছা, এটা কি আমার প্রশ্ন দুটো সংখ্যা দেয়া আছে নাকি? এখন দেওয়ার পর আমাকে বলছে যোগ, এটা কি যোগ? এটা এখন এটা কি দেওয়ার পর আমাকে কি বলছে? যোগ করতে বলছে না বিয়োগ করতে বলছে? জি স্যার, এটা দেওয়ার পর আপনি কি করতে বলছেন? আচ্ছা, বিয়োগ যদি করতে বলে তাহলে এই যে এটা হয়ে যাবে প্লাস। তখন আমরা এটাকে প্লাস না করি, এটাকে যদি থেকে না থাকে তখন আমরা এটাকে প্লাস করব। বুঝছেন কেন এটাকে প্লাস করব? করলে আমার পজিটিভ মান আসবে। যদি এটা বিয়োগ করতে বলে তখন আমরা এইভাবে লিখবো যে -30 -95, তা মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আর ওইটাকে কেন প্লাস করলাম? কারণ নাহলে আমার উত্তরটা ফিরে মাইনাসে আসতো। এই তখন আসছে +65, এইভাবে করবেন স্যার। এই হলো বিষয়। থেকে না থাকলে আপনি এই সুবিধা নেবেন, আর থেকে থাকলে তো করার কিছু নেই। আপনাকে ওই যে হোয়াটসঅ্যাপে একটা ছবি মানে কোশ্চেন ছবি পাঠাইছি, ওটা থেকে 6 বিটেই উত্তর করে ফেলছে। 6 বিটে ফির করে নাকি? দুইয়ের পরিপূরকের কি বলছে? ওই ছবিটা স্ক্রিনে শেয়ার করে দেন। 6 আর এখানে বলছে না 6 বিটে করা যাবে না, ভুল। যে করছে ওইটাতে শীট মনে দিছে একটা। 6 বিটে তো কখনো সম্ভব না। যে করছে এটা পাগল, কার শীটটা আপনি নিয়ে দেখাচ্ছেন? মানে 19 - 17 টুস কমপ্লিমেন্টের মাধ্যমে নির্ণয় করুন। শেষে ওরা 6 বিটে করলো, শেষে আপনার অ্যানসার করছে যে মানসূচক অঙ্ক, মানে আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠাইছি, এখনই পাঠাইছি ছবিটা। কিন্তু 6 বিটে করা যাবে না, 8 বিটে করতে হবে, কেটে দেবে।
6 বিট কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ বলেন। এই যে 8 বিট আর হচ্ছে হলো 16 বিট, আমরা তো নরমালি এইভাবে করতাম যে 8 বিট না হলে 16 বিটে গিয়ে আমরা কনভার্ট করব। আচ্ছা, ওই যে উইজার্ড গ্রুপে এক ভাই আমাকে বললো যে উনি বলতেছে যে 8 বিট, তারপর হচ্ছে 12 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, মানে এইভাবে বলতেছে যে 8 বিট যদি না হয় সেই ক্ষেত্রে আমরা কি 16 বিটে যাই, 16 বিটে না গিয়ে 12 বিটেও আমরা করতে পারি। তো এই কথা কতটুকু সত্য আছে? এই কথা কোনো সত্যই না। 8 এর পর 16 নিতে হবে, 16 পর 24 নিতে হবে, 24 এর পর 32 নিতে হবে, 32 এর পর ইয়া যাবে 64। বুঝতে পারছেন? ওই যে কোনো 12 নেওয়ার ইয়া না, ওই যে বলতেছে ভুল। আমাদের এখানে সিকোয়েন্সটা মেইনটেইন রাখতে হবে হলো 8 16 32। মনে করেন এগুলা গ্রুপ টু সব ফেলান, আমাকেও ফেলা দেন, দিয়ে বড় বড় যারা রাইটার যারা বই লিখছে, যে মনে করেন মাদার অফ আইসিটি বাংলাদেশের মাহবুবুর রহমান, মুজিবুর রহমান, ওদের বই ফলো করেন, দেখেন কি করা আছে। এরা তো বাংলাদেশে মনে করেন আইসিটি নিয়ে এসে আমাদেরকে পড়াই দিছে। ওই ওস্তাদদের বই দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ঘটনা ঘটছে। তারপরে আপনি বলেন বাইটা কারে নিতে হবে, বলেন বাইটা কারে নিতে হবে ভাই আমার একটা প্রশ্ন ছিল, বলেন। প্রশ্নটা হচ্ছে ফ্লো চার্টের ফাংশনটা কি? ফ্লো চার্টের তো ফাংশন হয় না, ফাংশন হয় হিসেবে সি প্রোগ্রামিং এর। ফ্লো চার্টের কোনো ফাংশন নেই? না সি প্রোগ্রামিং এর ফাংশন হয়, ফাংশন হচ্ছে সি প্রোগ্রামিং এর। আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ছিল, সি প্রোগ্রামিং হচ্ছে অনেকগুলো ফাংশনের সমষ্টি নিয়ে আপনি গঠিত, যেমন আমরা বলি মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেকগুলো ট্যাগের সমষ্টি নিয়ে গঠিত, তো সি প্রোগ্রামিং কাজ করে হচ্ছে ফাংশন ওয়াইজ। হ্যাঁ আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ছিল, সেটা আমার হচ্ছে গত পরীক্ষাতে আপনি মনে একটা মার্ক একটু কেটে দিয়েছিলেন, সেটা হচ্ছে ওই যে কোন সংখ্যাটি হচ্ছে জোড় না বিজোড়, মানে আপনি প্রশ্নটা উল্টা দিছিলেন যে কোন সংখ্যাটি হচ্ছে বিজোড় নাকি জোড়, কিন্তু আমরা সূত্র বসাইছিলাম হচ্ছে জোড় মাফিক। এজন্য কি আসলে মানে কেটে দিয়েছিলাম এটা? কারণ সূত্র যদি আমি হচ্ছে সিদ্ধান্তমূলকে দিই, যদি ইএস লিখি তাহলে ইএস এর কন্ডিশন দিয়ে দিলাম, আর নো দিলে নো এর কন্ডিশনে দিয়ে দিলাম, কিন্তু সূত্র কিন্তু একই। সেক্ষেত্রে তো মার্ক কাটার কোনো অপশন আছে কি? মার্ক কাটার অপশন আছে, সূত্র আপনাকে ঠিকঠাক দিতে হবে। ওখানে আপনাকে শুধু বলছিল আপনার বিজোড়ের কথা বলছিল, এই যে এটা সূত্র। বুঝতে পারছেন? না ভাইয়া যদি হচ্ছে বিজোড় মানে সূত্র তো একটাই, যেটা বিজোড় না সেটা তো অবশ্যই জোড়। ওই সূত্রটা যদি আমি হচ্ছে শুধু ইএস আর নোটা শুধু উল্টাই দিই তাহলে তো হয়ে যাওয়ার কথা। এটা করতে পারেন, তখন স্যার চাইলে স্যার মার্ক কাটতে পারে, কারণ এখানে তো আমি আমি ইয়া দেখানোই সম্ভব না। কি বলে আপনার নো দেখানো, মানে নোটা প্রিন্ট আপনার জোরের যেটা কথা জোর আমরা আনবই না, কারণ এখানে আমরা জোরের কথা উল্লেখই করেনি। নো হলে আমরা ডাইরেক্ট দিয়ে দেবো কি জানেন, যে স্টপে চলে যাও তুমি, ইউজ হলে বিজের প্রিন্ট করো, আর নো হলে ডাইরেক্ট স্টপ। কারণ আপনাকে কিনে বলছে জোর কি বিজোর না, এই জায়গায় কিন্তু মার্কটা খাবেন। বুঝছেন আমার কথা কি? আমাকে যদি বলতো জোর আর বিজোর, তখন কিন্তু আমার হাতে অপশন ছিল, আমাকে কিন্তু একটা উল্লেখ করতে, তো আমি কি দুইটা উল্লেখ করে তখন তো আমাকে মার্ক দেবে না, মার্ক কাটবে। তখন আমি তাহলে আমি যদি ইংলিশে ফ্লো চার্টে লিখি তাহলে হচ্ছে নাম্বার ইজ নট অড, আর যদি না মানে এটাই তো লিখবো, যদি হয় তাহলে প্রিন্ট অড এটা দিলে হবে অড, আর যদি না হয় তাহলে প্রিন্ট নট অড। হ্যাঁ ওখানে তো ইভেন আনাই যাবে না। না ইভেন আনা যাবে না, এটাও দিতে পারেন নট অড, এটাও বলতে পারেন, কারণ ওখানে তো আমার ইভেনের কথা বলে না। আর যে রকম ধরনের প্রশ্ন করবে সেই মাফিকই সূত্রটা বসাতে হবে। হ্যাঁ সেই মাফিকই সূত্র বসাতে হবে। আবার আরেকটা বিষয় আপনার কনফিউশন আছে, এই যে এন্ড একটা দেব না দুইটা দেব, এটা আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখাইছিলাম যে দুইটা এন্ড দিয়েও আসবে, একটা এন্ড দিয়েও আসবে। এটা আপনি সি কম্পাইলার একটা রান করলে বুঝতে পারবেন। অর্থাৎ এন্ড দিলেও আপনি যে রেজাল্টটা পাবেন, একটা এন্ড দিয়েও যদি যান তারপরে সেম রেজাল্টই পাবেন, ঠিক আছে? আর অ্যালগরিদম ফ্লো চার্টে এত বাধ্যবাধকতা যাবে যে একটা ইকুয়াল দেব না দুইটা ইকুয়াল। তো অ্যালগরিদম ফ্লো চার্ট হচ্ছে কি, অ্যালগরিদম হচ্ছে আমার নিজের ভাষা, আমি একটা প্রোগ্রাম করতে গেলে কিভাবে ধাপে ধাপে সমস্যাটা সমাধান করব, তো আমি আমার ভাষায় আমার মতো সাজাতে পারি। প্রোগ্রাম যখন করতে পারবো, কারণ সি প্রোগ্রামিং এর কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, তখন এই বিষয়গুলো আমাকে মানতে হয়। হ্যাঁ আর আরেকটা প্রশ্ন ছিল আমার। স্যার টাইম শেষ হয়ে গেছে স্যার। হ্যালো হ্যাঁ বলেন। আচ্ছা দাঁড়ান স্যার, ওই ক্লাসিফিকেশন অপারেটিং সিস্টেমের যে ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিভাগ যে লাস্ট কোশ্চেন যেটা দিবেন আর কি এক্সামে, ওটা আপনার ওই কোনটা দিব উত্তর? 6 মিনিট আছে কি বুঝিনি, আবার বলেন তো। ওই যে স্যার অপারেটিং সিস্টেমের আপনার শ্রেণী বিন্যাস, আচ্ছা শ্রেণী বিন্যাসে একটা অপারেটিং সিস্টেম শীটটা বের করলে বুঝতে পারবেন যে ওখানে উল্লেখ করা থাকবে আসলে কোনটা নিয়ে অপারেটিং সিস্টেম শীট কোনটা। লাস্ট যে পরীক্ষা আসছে শ্রেণীবিন্যাস বর্ণনা করো, সেক্ষেত্রে আপনার মানে দুই টাইপের কোশ্চেন আছে আপনার শীটে। এই যে আমি লাস্টে যেটা দিছিলাম সেটা হচ্ছে এইটা দিছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তাহলে এটা অ্যানসার করব এটা অ্যানসার করবে। এখানে কিন্তু কোনো উল্লেখ নাই আমাকে যে কাজের পরিবেশে ভিত্তি করে বা ইন্টারফেসের ভিত্তি করে ব্যবহারকারীর উপর ভিত্তি করে কোনো কিছু উল্লেখ করা কি ছিল? শ্রেণীবিভাগ বানাবো, সবগুলো শ্রেণীবিভাগ বানাবো বুঝতে হবে আপনাকে। এই প্রশ্নটা দিচ্ছিলাম লাস্টে। আচ্ছা ঠিক আছে। লাস্ট খাতা সময় দেখা যাচ্ছে শ্রেণী বিভাগের তো আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন আছে। এটা কি আলাদা আলাদা অনেকগুলো, তখন ওখানে যে আরেকটা যেটা দিয়েছেন সেটা উল্লেখ করা আছে। আর অপারেটিং সিস্টেম থেকে আপনি এটা অবশ্যই পড়বেন যে বর্ণভিত্তিক আর হচ্ছে আপনার কি বলে চিত্রভিত্তিক, এটা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, যে বলেন তারপর কার প্রশ্ন আছে? ভাইয়া হ্যালো স্যার, হ্যাঁ বলবো। বলেন। ভাই হচ্ছে নেটওয়ার্কিং থেকে যে কমন বিষয়গুলো যেমন নেটওয়ার্কের উপাদান, টপোলজি এবং হচ্ছে আপনার যে মোড, এইগুলা কি আসার সম্ভাবনা আছে? এটা কলেজে, থিওরিগুলা যে সাধারণ থিওরিগুলা এটা তো কলেজ স্কুল কেন এইগুলা স্কুলের ক্ষেত্রে লাগার কথা লাগবে না, লাগার কথা লাগবেই না, ওটা মাথায় আনারই দরকার নেই। এটা কলেজের জন্য পড়েন, কলেজে নেটওয়ার্কিং থেকে তো ভালো প্রশ্ন আসবে। IPv4 IPv6 স্যার সরলীকরণে স্যার কিছু কিছু জায়গায় দেখছিলাম যে সরল করা যাচ্ছে কিন্তু পোস্টে চাই নাই, ডাইরেক্ট প্রজেক্ট সারণী করতে বলছে। এখন কি ডাইরেক্ট সরল উল্লেখ না থাকলে জীবন করা যাবে না। যেমন এটা আমাকে বলো যে লজিক থেকে অঙ্কন করো, এটা তো আমি সরলীকরণ কেন করব? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। গত এক্সামে ওই যে একটা সমীকরণ দিয়ে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন দিয়েছিলেন, ওখানে সম্ভবত আপনারা সলিউশন করছিলেন যে একটা ন্যান্ড গেটে মনে হয় 4টা ইনপুট দিয়েছিলেন। কিন্তু আমি এক জায়গা থেকে শুনলাম সেখানে এক স্যার বলছে যে সম্ভবত হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রে হচ্ছে একটা গেটের 4টা ইনপুট দেওয়া হয় না, সেক্ষেত্রে এটা যুক্তিযুক্ত না। ওরা বলছে যে 3টা পর্যন্ত দেয়া যাবে, 3টা অথবা 2টা, 4টা দিতে মানা করছে। এটা কি আসলে যুক্তিযুক্ত? ওনার কথা ঠিক আছে, কারণ আমাদের যে ন্যান্ড গেটগুলো দেখতে পারবেন সেটা ন্যান্ড গেটে 3টা পা থাকে, এগুলো তো আপনাদের প্র্যাকটিক্যাল করে আসার কথা, যেরকম 3 পা যুক্ত। ঠিক আছে, তো আমাদের এটা তো আমরা ব্যবহারিক করতেছি না, খাতা লেখার সুবিধাতে আমরা 4টা লিখতে পারি, এখানে কাটবে না, বুঝতে পারছেন? সমস্যা নেই। কিন্তু ভাইয়া আমি আপনাকে মনে একটা পাঠাইছিলাম গ্রুপে, ওইটা ন্যান্ড গেট দিয়ে আসলে বাস্তবায়নটা আমার মনে হয় যুক্তিযুক্ত ঠিক আছে। ওইটা আমি কাইন্ডলি আবার একটু পাঠাবো, প্লিজ একটু দেখেন তো যদি এইভাবে সমাধান ইনবক্সে দিয়ে আমি দেখবো এখন। ঠিক আছে, ওকে। তারপর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে কি আমরা হচ্ছে 4টা অ্যাভয়েড করব, যদি সম্ভব হবে অ্যাভয়েড করব, আর যদি না করা যায় সেক্ষেত্রে 4টা ইনপুট দিতে পারবো। হ্যাঁ, ওকে ওকে। হ্যালো স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমরা বৃত্ত বাড়াটের করার সময় যদি বাই চান্স আমাদের ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, এক্ষেত্রে আমাদের কি করণীয়? বৃত্ত ভরাটার সময় মিস্টেক হয়ে যায় মানে বুঝলাম না। আবার রুল নাম্বার, কেন্দ্র কোড বা আমাদের বিষয় কোড, এই ক্ষেত্রে যদি কোনো একটা আমরা ভুল করে ফেলি, এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? করণীয় তো কিছু নেই, আপনার ওখানে স্যারের সঙ্গে কথা বলতে হবে। যদি ফাঁকা থাকে তো আপনার খাতা চেঞ্জ করে দিবে, কেউ অ্যাবসেন্ট থাকলে, আর নাম থাকলে তো গেল। এটা খুব সাবধান। না থাকলে তাহলে তো নাই, রেজাল্ট আসবে না। এটা তো আপনি মারাত্মক প্রশ্ন করে দিলেন। পরীক্ষার অর্ধেক বিষয় তো এইগুলোর উপর নির্ভর করে, এগুলা খুব কেয়ারফুলি যদি স্টুডেন্ট না আসে, স্যার যদি ভালো হয় তো আপনি খাতা চেঞ্জ করে দিবে, আর না হলে তো নাই। অনেকগুলো দেয়া মানে আসলে ভাই অতগুলো বললে তো মানে মাথা ধরাই কঠিন। ওটা তো আপনি সর্বোচ্চ 5 মার্ক হবে, 5 মার্কের জন্য উত্তরটা দেয়া আছে। ঠিক আছে, তো যেটা আমি বললাম যে ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। ভাই 8-4-2-1 এটাকে NBCD কোড বলার কারণটা কি? আচ্ছা, এটাকে NBCD বলার কারণ মনে হয় আমি ক্লাসে ব্যাখ্যা করছিলাম, তারপর আমি আবার ব্যাখ্যা করতেছি যে 8-4-2 কে NBCD কেন বলা হয়। তো ধরেন BCD এর আপনার প্রকারভেদগুলা একটা আছে কি 8-4-2-1, ওকে, তারপর কি আছে আপনার 5-4-2-1, তারপরে কি আছে আপনার 7-4-2-1, দেন আছে আপনার কি 8-4-2-1। এই একটা মাত্র ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমেল, যা দ্বারা কোনো কিছু ডাবল মান আসা সম্ভব না, আপনি জীবনেও ডাবল বানাইতে পারবেন না। এখন দেখেন, আমি যদি একে 2 এর মান আপনাকে বের করতে বলি, 2 এর মান 2 ভাবে বের করা যাবে। আমি এখানে 1 দিলাম, বাকিগুলো 0 দিলাম, এটা 2 হয়েছে না? আবার আমি কি এইভাবেও করতে পারি না? এইটা 0 দিলাম, এইটা দিলাম 0, এটা দিলাম 1, এটা দিলাম 0, দুটোই তো 2 এর মান। তাহলে এখন আপনি কোনটা বুঝবেন যে এটাও 2 হয় ওটাও 2 হয়? তাহলে গেল ভেজাল একটা। আবার দেখবেন একইভাবে 4 এর মানও ডাবল বার করা যাবে, 2 2 4 হয়, এটা দিয়েও করতে পারবো, আবার 4 দ্বারাও করতে পারবো। এখানে আবার দেখেন আমি যে 5 এর মান 2 ভাবে বের করতে পারবো, এই 5 এখানে 1 দিয়ে করতে পারবো, আবার মানে 4 1 এটা দিয়েও করতে পারবো। আবার 7 এর মান দেখেন 2টা করতে পারবো, 5 আর 2 7 হয়, আবার 4 2 1
দুইটা হয়। দেন এখানেও সেম, যে আমি এখানে চাইলে 7 এর উপরে যদি 1 দিই বাকিগুলো 0 দিই তাও 7 হবে। তারপরে আমি যদি এইটা 0 দেই বাকিগুলো যদি 1 দেই তাও 7 হবে। কারণ আপনি এইটার ক্ষেত্রে দেখেন যে আপনি জীবনে কোনোদিন ডাবল বানাতে পারবেন না, একটা টাইপে দেখেন যে হয় কিনা। সবগুলোর জন্য একটা মাত্র মান আসবে, প্রতিটার জন্য একটা করে কোড রিপ্রেজেন্ট করে। দেখেন একটা এগুলো সবগুলোতে ডাবল মান আসে, কিন্তু এটাতে কোনো হয় না, কি হয় রিপিট হয় না। এই কারণে একে বলা হয় এনবিসিডি, ন্যাচারাল বাইন্ডিং করে ডেসিমেল। এন্ড বিসিডির আরেকটা জিনিস আছে, এটা দিলে তো আপনি আটকে যেতে পারেন। যে বললো মানে বলেন দেখি কি বলতে পারেন উত্তরটা। বিসিডির অব্যবহৃত কোডের সর্বনিম্ন এবং সর্বোচ্চ কোডের পার্থক্য 2 এর পরিবর্তের সাথে নির্ণয় করো। প্রশ্নটা বুঝছেন? যে বিসিডির অব্যবহৃত কোডের সর্বনিম্ন ও সর্বোচ্চের 2 এর পরিবর্তের মধ্যে পার্থক্য নির্ণয় করো, মানে সংখ্যা দুটি। বলেন দেখি কত কত হবে, যে পারবেন। 10 আর 15 হবে। 10 আর হচ্ছে 15। এই তো কোড, আপনাদের বেসিক তো অনেক ভালো। তো যারা জানেন না তারা দেখেন, বিসিডি মানে হচ্ছে 4 বিটের কোড, 2 টু দি পাওয়ার 14, তার মানে কথা হয় 16টা বিট রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? 16টা বিট হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। কিন্তু 9 এর পর থেকে যেগুলো বিসিডির মূল নিয়ম মেনে চলে না, মানে 10, 11, 12, 13, 14, 15 এর মূল নিয়ম মেনে চলে না, এগুলোকে বলা হয় অসিদ্ধ বা নিষিদ্ধ বিসিডি, ঠিক আছে? তাহলে এই 10 হচ্ছে সর্বনিম্ন আর 15 হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা 10 আর 15 এর পার্থক্য নির্ণয় করো। প্রশ্নটা কি বললাম? যে অব্যবহৃত বিসিডি কোডের মধ্যে যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা দুটির পার্থক্য 2 এর পরিবর্তের সাথে নির্ণয় করো। তখন 10 আর 15 পার্থক্য নির্ণয় করতে হবে। ভাই এটা সমাধান কি একটু লিখিত আকারে গ্রুপে দিলে ভালো হতো? সমাধান তো এটাই, 2 এর পরিবর্তের পার্থক্য নির্ণয় করবেন। প্রশ্নটা লিখে দিতে পারি, কিন্তু সমাধান তো যা করছেন 2 এর পরিবর্তে। প্রশ্নটা ভাই একটু লিখে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ডেটা টাইপ এবং ভেরিয়েবলের মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা বিশাল মূল পার্থক্য। ভেরিয়েবল হচ্ছে চলক, যেটা পরিবর্তন হতে পারে, আর ডেটা টাইপ মানে ধরন বুঝিয়ে দিচ্ছে। এখন ধরেন মনে করেন আপনিও কি মেল, আমিও কি মেল, ওকে? তাহলে আমরা হচ্ছে মনে করেন ডেটা টাইপ হচ্ছে মেল, কারণ আপনি আর আমি কি সেম? আপনি পুরোটাই একরকম, আমি পুরোটাই একরকম। তাহলে আমরা হচ্ছে ভেরিয়েবল, আমাদের জাত হচ্ছে মেল, কিন্তু মানুষগত দিক থেকে বা পার্সন হিসেবে আমরা হচ্ছে ভেরিয়েবল। সোজা বাংলা কথায় মনে করেন এক জাত, যেটা ছেলের জাত ছেলে, এটা হচ্ছে ডেটা টাইপ। কারণ আপনি একরকম দেখতে, আমি একরকম দেখতে, এটা হচ্ছে ভেরিয়েবল। আপনার পরিবর্তন একরকম হবে, আমার পরিবর্তন একরকম হবে, এইটাই টাইপ। মানে বুঝে দিয়ে কি ধরনটা বুঝে দিচ্ছে, যেমন ইন্টিজার মানে বুঝে দিচ্ছে পূর্ণ সংখ্যা হবে, ফ্লোট মানে বুঝে দিচ্ছে হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হবে। দেন হচ্ছে আপনার ক্যারেক্টার মানে বুঝে দিচ্ছে হচ্ছে আপনার অক্ষর টাইপের বা লেটার টাইপের হবে। আবার ডাবল মানে বুঝে দিচ্ছে পূর্ণ ভগ্নাংশের থেকে আরো বড় সংখ্যা হবে। এই তারপর আর কারো ইয়ে থাকলে বলেন। কলেজে যারা পরীক্ষা দেবেন এরকম একটা প্রশ্ন দেখে দেন। মনে করেন এখানে দিল এ বি সি, এটা দিল ডি, তো এইটা একটা দিল। কারণ এখানে অনেকগুলো অড আছে, এখানে তো মনে করেন এফ, এখানে দিল জি, এখানে দিল এস। তো দিয়ে বললো যে এই টেবিলটার প্রথম যে সারিটা আছে, প্রথম সারি সবগুলোকে মার্জ করো এবং চতুর্থ কলামে সর্বশেষ দুইটা সারি যে রয়েছে, সর্বশেষ যে দুইটা ডেটা রয়েছে অর্থাৎ এই দুইটাকে মার্জ করো। করার পর যে নতুন টেবিলটা আসবে ওর কোড লেখো। এই টাইপের প্রশ্ন দেখি যান যারা কলেজে প্রিপারেশন নেবেন। তারপরে বাকিদের প্রশ্ন বলেন। সবাই জানেন চুপ হয়ে গেল নাকি আমি বের হয়ে গেলাম ক্লাস থেকে? না ভাই শুনতে পাচ্ছি। বলেন, আর কারো প্রশ্ন থাকলে বলেন, না এটা ইন করে দিই। স্যার তাইলে আগে যে এই যে ক্যারেক্টার, ইন্টিজার এবং ফ্লোট, এগুলা তো মূলত ডেটা টাইপ হবে। আচ্ছা আমার একটা বুঝছি আপনার কনফিউশনটা কোথায় হচ্ছে, আমি আপনার কোশ্চেনটা বুঝতে আছি। আপনার মানে ভাবছেন এটা তো ডেটা টাইপ, তাহলে ফিরতে ভেরিয়েবলে কেন আসলো? অর্থাৎ ওই ডেটা টাইপের ভেরিয়েবল কি কি হইতেছে বুঝছেন? মনে করেন আমি নিচ্ছি হচ্ছে এ, এটা তো বড় তো দেওয়া যাবে না, ইন্টিজার এ। দেখেন এইটা বোঝাই দিচ্ছে হচ্ছে তোমার এই যে ভেরিয়েবলটা যেটা রয়েছে, এই ভেরিয়েবলটা হচ্ছে পূর্ণ সংখ্যা টাইপ। এর যে মানগুলো আসবে যে 5, তারপরে এ সমান সমান হচ্ছে আপনার 7, এমন বুঝছেন? এইটাকে বলে ডেটা টাইপ ভেরিয়েবল। তারপর আমি নিলাম মনে করেন ফ্লোট দিলাম হচ্ছে মনে করেন, ফ্লোট বানানো ভুল হইলো নাকি, ফ্লোট বি নিলাম, কারণ বি এর মানটা কি আসবে এরকম ভগ্নাংশ আকারে আসবে 2.5, 2.6,
এই ব্যাপার। তারপর বলেন কি প্রশ্ন করতে চাইলে। ওই যে মডেল কোশ্চেন 3 নম্বরে আমাদের ওই যে অ্যালগরিদম প্রোটোটাচের যে কোশ্চেনটা ওইটা একটু মানে একটু বোঝাইলে ভালো হতো। কি ছিল প্রশ্ন সেটা আমি ভুলে গেছি। লিপিয়ান নাকি কি ছিল প্রশ্নটা? লিপিয়ান না, লুপের কোশ্চেনটা। আচ্ছা লুপটা বলতে পারবেন? কোশ্চেনটা তো কাছে নাই, কিন্তু ওইটা আমি মানে ভালোভাবে বুঝিনি, এইজন্য আর কি। 1 প্লাস কত ছিল নাকি 2 প্লাস কি ছিল? ভাই ওটা ছিল হলো 2 এর উপর 1 না 2 যোগ 3 যোগ এভাবে যাচ্ছে, আর হচ্ছে 2 3 নাকি এর থেকে হচ্ছে আবার 2 যোগ 4 যোগ ছিল নাকি 3 যোগ ছিল? না এক এক করে বৃদ্ধি পাইছিল, নিচে এক এক করে বৃদ্ধি পাইছিল, পাওয়ার এক এক করে বৃদ্ধি পাইছিল, এক এক করে। হ্যাঁ এক এক করে কম ছিল সম্ভবত, মানে 2 3 4 এইভাবে 99 পর্যন্ত 100 পর্যন্ত, আর উপরে পাওয়ার হচ্ছে হলো নিচে বেশি থেকে উপরে বুঝছি যে এটা ছিল। হ্যাঁ এইভাবে ওই 100 পর্যন্ত গিয়ে আর উপরে হচ্ছে হলো 99। এগুলো শর্টকাট টেকনিক আমি ক্লাসে বলছিলাম। দেখেন সূত্রটা সবসময় এটা ঠিক থাকবে, s = s প্লাস। বুঝেন বিষয়টা, s = s প্লাস একে সব সময় ঠিক, যে লুপে দেখ মানে যোগের ক্ষেত্রে এটা ঠিক। এখন এইখানে ধরেন আপনি লাস্টেরটা খালি খেয়াল করে সূত্র মিলিয়ে ফেলবেন, এখানে কিছু নাই। ধরেন লাস্টেরটা এরকম 100 অবস্থায় আছে, তাইলে মনে করেন আপনি এখানে খালি i বসিয়ে দেবেন, বুঝছেন? এখন ধরেন লাস্টেরটা এর উপরে একটা স্কোয়ার আছে, এর উপরে আপনি স্কোয়ার বসিয়ে দেবেন। লাস্টেরটা মনে করেন এই জায়গায় আপনার n আছে ধরেন সে, তখন আপনি এখানে কি করবেন, শুধু i বসাবেন। ওকে, তারপরে মনে করেন লাস্টেরটা এমন আছে যে মনে করেন 1 ডিভাইডেড n প্লাস 1 এমন আছে, এমন থাকতে পারে। তাহলে আপনি কি করবেন যে এই 1 ডিভাইডেড সেম ঠিক রাখবেন, nটাকে খালি i ধরবেন, i তার মাথার উপরে হবে i প্লাস 1, এই হলো বিষয়। তো এইভাবে আপনি সূত্র বের করতে পারেন, এটা সূত্র বের করার টেকনিক আমি বললাম। যে সূত্র দেখা দেন এগুলো বুঝতেও হবে না, আপনি অনেকে আবার i ধরতে পারেন। i ধরার টেকনিক হচ্ছে n দেখলে i বেড়ে যাবে। n কোথায় আছে? নিচে, উপরেটা তো n প্লাস 1, ওটা তো আর n না, এটা হচ্ছে n, তার মানে n হবে নিচেই আছে। এইভাবে আমরা সূত্র বের করে ফেলবো কোনো চিন্তা ভাবনা ছাড়া। এখন লুপে আপনি কি করবেন, লুপের আমাদের যে কাজটা, এখানে যে ঘটনাটা ঘটছে দেখেন, যেখানে আমাদের প্রশ্নটা লাস্টেরটা আমরা খেয়াল করি যে 100 আছে নিচে আর উপরে আছে হচ্ছে আপনার 99। তাহলে দেখেন আমরা কি বলতে পারছি যে উপরেরটাকে যদি আমি i ধরি তাহলে তো আমি নিচেরটা মিলে যেতে পারবো না। তা আমরা দেখলাম যে নিচে আসছে আমার i আছে, উপরে ওর থেকে 1 কম আছে। একে যদি আমি i ধরি দেখেন এর মাথার উপরে 1 কমে গেছে, একে যদি আমি i ধরি এর মাথার উপরে 1 কমছে, একে যদি i ধরি এর মাথার উপরে 1 কমছে। তো অলরেডি আমরা i বের করে ফেলছি যে i নিচে আছে, উপরেরটা i না, কারণ উপরেরটা হচ্ছে এর থেকে 1 কম। তাহলে i হচ্ছে আপনার 2 থেকে শুরু হলো। তাই শুরুর অবস্থায় যোগফল সবসময় 0 থাকে, আর গুণের ক্ষেত্রে গুণফল থাকে 1। কেন থাকে এর ব্যাখ্যা তো ক্লাসে দিছি। এবার আমরা দেখি লুপটা কিভাবে যাই দিছে, 2 এর প্লাস 3 তারপর 4, অর্থাৎ এক এক করে বৃদ্ধি পেয়ে দিছে i প্লাস 1। ওকে, এবার আমরা দেব হচ্ছে সূত্রটা কি আছে দেখেন আমার, আমি যে বলছিলাম যে s = s প্লাস বরাবর এককে সারা জীবন একরকমই থাকবে। দেখার পর আমি i দিলাম, i এর মাথার উপরে দেখা দিয়ে দিয়েছে i এর 1 করে মার্ক কমে গেছে, এটা 100 আছে 99 আছে, 4 আছে 3 আছে 3 আছে 2 আছে 2 আছে 1 আছে, একটা লেখা লাগে না কারণ 2 টু দি পাওয়ার 1 দিলে সেমই আসে, তার মানে উপরে হবে i মাইনাস 1। এটা হচ্ছে সূত্র। এবারে এখন আইটা যে আমি দিলাম, আইটা কত দূর পর্যন্ত যাবে, আইটা যাবে হচ্ছে আমার 100 পর্যন্ত, তার মানে উপরে আমার একটা কন্ডিশন দিয়ে দিতে হবে যে i এর মানটা 100 সমান বা ছোট হবে, এই এটা হচ্ছে কন্ডিশন। আর কন্ডিশনে কোনোদিন স্কোয়ার কিউব টুব এগুলো হয় না, সংখ্যা যেটা i থাকবে সেই পর্যন্ত যাবে। এই ছিল লুপ। একটা লুপ বুঝলে তো সবগুলো পারার কথা, সব সেম। আর লিপিয়ারটা একটু ভালো করে দেখেন, কারণ লিপিয়ার এই বছর ছিল তো, মানে অধিবর্ষ এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস এই পর্যন্ত ইন করে দেই। তো এই আজকে আপনাদের সাথে আমার শেষ ক্লাস ছিল। তো আশা করি যদি কোনো ইয়া থাকে, অভিযোগ থাকে আমাকে জানাবেন। খালি অভিযোগটা আপনাদের একটা, আমি খাতা দিয়ে দেবেন, আমি খাতাটাও ব্যাখ্যাতে দিছি অলরেডি একবার, যে মনে করেন আমার এই 2টা শাখা দেখার পর তারপর আপনাদের দেখার পর সবগুলো খাতা আমি একাই কাটি, এই কারণে আমি টাইমিংটা মিলাইতে পারি না আপনাদের খাতায়। ক্লাস যে আমি আপনাদের নিব বলছি কিন্তু নেইনি, এরকম ঘটনা কিন্তু একটাও নাই যে আমি বলছি যে রুটিন মোতাবেক নেবো কিন্তু নেইনি। ক্লাস নেওয়া যায় কিন্তু খাতা কাটতে প্রচুর টাইম লাগে, কারণ আমি আবার একাই কাটি, এই কারণে হয়নি। আর আমি চাইছিলাম যে আপনারা পরীক্ষা দেবেন বেশি বেশি, এইটাই। কিন্তু আপনারা অনেকে আবার কি করছেন যে আমার খাতা কাটার উপর ডিপেন্ড করিয়েছেন দেখবো, এইটা তো করা যাবে না। আপনি আপনার প্রিপারেশন নিয়ে যাবেন, আমি রেজাল্ট এবং কালকে আপনাদের মডেল টেস্ট 2 এবং 3 রেজাল্ট পাবেন, একে আমরা পাবলিশলি করবো, পেজের মধ্যে পাবলিশ করে দেবো। কালকে কোনো ইয়া মানে পরশু দিন তো আপনাদের আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। এবিসি প্লাস এবিসি
ওটা আপনি একটাও লিখতে পারেন, দুটোও লিখতে পারেন। আর ওই প্রশ্নটা কার ডাইরেক্ট বলে দিল যে লজিক সার্কিট অঙ্কন করুন, আমি গেট কয়টা দিব, একটা না দুইটা? এই যে এবিসি এটা এরকম হ্যাঁ দুইটা দিবেন, কারণ এখানে শুধু বলা থাকলো যে লজিক সার্কিট দুইটা দিবেন, কারণ এখানে তো আপনাকে ইয়ে করতে বলেনি, কি বলে নাই, বলে সলভ করতে বলেনি। সলভ করতে বলছে না, আমি মানে সেক্ষেত্রে এন্ড গেট দুইটাই নিব আলাদা আলাদা। এই দুইটা নেবেন এন্ড গেট নিয়ে তারপর দিবেন জয়েন, দুইটা এন্ড গেট নিয়ে তারপর আর গেট করে দিতে দিবেন হবে। জয়েন দিবে, যে হয়ে গেছে। ভাইয়া এরকমই ধরেন একটু বড় আকারে একটা সমীকরণ দিল, সেখানে ধরেন যে আপনার বললো যে সরাসরি হচ্ছে সার্কিট অঙ্কন করে দেন, সেই ক্ষেত্রে কি আমি এই ক্ষেত্রে এগুলো করব যে 1 + 1 = 1 এরকম, মানে এবিসি প্লাস এবিসি ইকুয়াল টু মানে 1 একটা এবিসি, এটা কি লিখবো নাকি সরাসরি সার্কিট আঁকায় দেব? সরাসরি সার্কিট আঁকাবেন, যে করবেন যে এই সমীকরণটা লিখলেন, লেখার পর যে এর সার্কিট অঙ্কন করা হলো, তারপর আপনি আপনার মতো সার্কিট অঙ্কন করবেন। এই মানে আপনি এই টাইপের একটা কোশ্চেন এর আগে পরীক্ষা দিয়েছিলেন, তো ওখানে আমরা হচ্ছে সরাসরি সার্কিট আঁকাইছি, ওখানে সম্ভবত আপনি ভুল বলছিলেন। আপনি বলছিলেন যে এবিসি প্লাস এবিসি সমান একটা এবিসি দিয়ে তারপর সার্কিট আঁকাতে, কিন্তু ওখানে কোনো সরলকরণের কোনো কথাই ছিল না। এটার জন্য কাটে নেই, মাহমুদ স্যারের বইয়ে কিন্তু দেখছিলাম এরকম ভাই, এখানে কিন্তু শর্ট করে ফেলছিল যে দুটো যদি দুটো সেম ছিল, পরে দুটাকে একটা বানায় তারপরে কিন্তু সার্কিট অঙ্কন করছে। মাহমুদ স্যারের বইয়ে কিন্তু আমি দেখছি এরকম। এটা আপনার এটার জন্য তো আমি খাতা কাটার কথা না, আপনি একটু দেখেন তো, এটার জন্য কাটার অন্য কোনো ভুল দেখবো অবশ্যই। শুধু এবিসি এবিসি দুইটা লিখছেন একটা, এটার জন্য আমি মার্ক দিয়ে দিয়েছি সবাইকে, এর জন্য কাটানো। আপনি একটু খাতার স্ক্রিনশট আমাকে দিন। তাহলে ভাইয়া আমরা তাহলে ওখানে হচ্ছে সরল না করে সরাসরি তো মানে সার্কিট আঁকা দিলে হবে। আর আর আবার যদি চাই যে আমি হচ্ছে দুটো এবিসি মিলে একটা এবিসি লিখে তারপর সার্কিট আঁকাবো, ওটাও করতে পারবেন, ঠিক আছে? কারণ ওটা তো আহামরি কোনো সরল হচ্ছে না, সূত্র প্রয়োগ করলাম, খুব ইজি ছিল। এই একটা কনফিউশন আছে। বলেন। প্রশ্নটা এরকম থাকলো যে সমীকরণটি সরল করুন এবং লজিক সার্কিট অঙ্কন করুন, তখন এই ক্ষেত্রে কি আমরা সরলের মানটাকে লজিক করব নাকি সরলের মানকে লজিক করব? অবশ্যই সরলকৃত মানকে লজিক সার্কিট অঙ্কন করুন। যদি এরকম থাকে সরলকৃত মানকে লজিক সার্কিট অঙ্কন করুন, তখন সরলকৃত মান, আর যদি করে সরল করুন ও লজিক সার্কিট অ্যাড করুন, তখন হচ্ছে কিন্তু আলাদা আলাদা বিষয়। সরল করুন ও লজিক সার্কিট অঙ্কন করুন, আর একটা হচ্ছে সরলকৃত মানকে লজিক সার্কিট অঙ্কন করুন। বুঝতে পারছেন? এখানে ও অথবা এবং যেটাই থাকুক আমরা দুটোকে আলাদা করব, আলাদা। এখন সরলকৃত মানকে লজিক সার্কিট অঙ্কন করুন, এই প্রশ্নটা দেখেন, আর সরল করুন ও লজিক সার্কিট অঙ্কন করুন, দুইটার মিনিং কিন্তু আলাদা। সরলকৃত থাকলে হচ্ছে উত্তর যেটা বের হবে ওইটারই অঙ্কন করতে হবে। বুঝতে পারছেন? তো এই আর কি, আমার ল্যাপটপে চার্জ একটা শিশির দিকে, আর হচ্ছে আপনার কি বলে কারেন্ট নেই, কারেন্টের জন্য আপনার ইয়ে হচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই যেটা বললাম যে আপনাদের সাথে আমার একটাই শুধু ইয়ে সমস্যা হয়েছে, রেজাল্ট সময়মতো দিতে পারিনি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আপনাদের সাথে আমার প্রায় 2 মাসের একটা জার্নি ছিল। যদি কোনো অভিযোগ থাকে, অভিযোগ আপনাদের হাতে পারে, মাঝে মাঝে আপনাদের উপরে আমি রাগ হয়েছি, এটা আপনাদের ভালোর জন্যই হয়েছি। অনেক ইয়ে করছেন, এগুলো মনে কিছু নিয়েন না, যা হয়েছে সব আপনাদের ভালোর জন্যই। সবাই জব পান, ভালো কিছু করেন, হ্যাঁ অবশ্যই সবার জন্য দোয়া থাকবে। এবং আমি আশা করি মিনিমাম 50+ স্টুডেন্ট এখান থেকে চান্স পাবে, এটা আমি আশাবাদী। যে অলমোস্ট স্টুডেন্ট আছে 156 জন, যে 50+ স্টুডেন্ট এখান থেকে চান্স পাবে। এবং আমি আরও একটা কথা বলে রাখি, বাংলাদেশের 1 থেকে 100-র মধ্যে স্টুডেন্ট এখানে 2 জন থাকবে, এটা আপনারা মিলাই নিন। যে আমাদের যে বেস্টটা আছে এখান থেকে মিনিমাম 2 জন স্টুডেন্ট আমাদের থাকবে যারা টপে থাকবে, আর মিনিমাম 50+ স্টুডেন্ট আমাদের 18তম নিবন্ধনের এই ব্যাচ থেকে চান্স পাবে। রেজাল্ট যখন হবে, এটা আগে প্রকাশ করলে তো অন্যরা মন খারাপ করবে, কষ্ট পাবে। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমার যেটা অবজারভেশন, এতদিন থেকেই পড়াইছি, আমি যে বুঝছি। এবং এই যে 2 জনের কথা বললাম, সেটা শুরু থেকে যারা আছে এই 2 জন করবে এরকম ভালো কিছু। তো আশা করি আপনারাও চেষ্টা করেন এবং হতাশ হওয়া যাবে না। অবশ্যই সিস্টেমে যা পড়ছেন ওগুলোই পড়েন, 45 পেলে আপনার জব নিতে যাবেন। সবার জন্য শুভকামনা থাকলো, সবার রিজিকের ব্যবস্থা হোক। ধন্যবাদ সবাইকে।